শাহাদ গার্ডটাকে ইশারা করলো ওকে ছেলেগুলোর কাছে নিয়ে যাওয়ার জন্য। গার্ডটার পিছু পিছু যাওয়ার সময় হাত বাড়ালো তমালের দিকে। তমাল যেতে যেতে শাহাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কোমরে গুজে রাখা রিভলভারটা শাহাদের হাতে দিল। শাহাদ রিভলভারটা লোড করতে করতে সামনের ক্ষেতটা পেরিয়ে লাকড়ির ঘরটায় চলে এলো। লাকড়ির ঘরটা এমনিতে অন্ধকার, গার্ডদের লাইটের আলোতে এখন কিছুটা আলোকিত হয়েছে। ঘরের মাঝখানে মাটিতে 3টা ছেলে বসে আছে। 3 জনেরই চোখ মুখে অসহায়ের ছাপ, একজন তো প্রায় কেঁদেই দিবে এমন অবস্থা। শাহাদ 3 জনের দিকেই একবার দেখলো ভালো করে, হেঁটে গিয়ে ঘরের পাশে রাখা চৌকিটায় বসলো। মাটির দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কুহু কোথায় আছে বলে দাও, আমি তোমাদের কিছু করব না। 3 জনই নড়েচড়ে বসলো। গার্ডদের হাতে অলরেডি তারা কয়েক দফায় চড়থাপ্পড় খেয়ে ফেলেছে। ওরাও জানতে চেয়েছিল কুহু কোথায় আছে, কিন্তু কেউ কিছু বলেনি। এই মুখ না খোলার আইডিয়াটা লিমনের। কুহু পালিয়ে যাওয়ার পর রাফি লিমন দুজনেই কাদায় মাখানো জামা কাপড় নিয়ে একটু এগিয়ে গিয়ে কুহুকে খুঁজেছিল, কিন্তু কোথাও না পেয়ে ফিরে এসেছিল লাকড়ি ঘরে। সেখানে কপালের ব্যথায় কাতরাচ্ছিল শিহাব। রক্ত দেখে তার অবস্থা তখন এমনিতেই মরমর। রাফি আর লিমন একটা ছেঁড়া গামছা দিয়ে কপাল বেঁধে দেওয়ার পর হঠাৎ আবিষ্কার করলো কতগুলো লোক তাদেরকে ঘিরে ফেলেছে। বুদ্ধিমান লিমন বুঝে ফেলে অন্য দুজনকে ফিসফিস করে বলেছিল, মেয়েটা কোথায় আছে, কি হয়েছে কিছুই বলিস না, না বলা পর্যন্ত ওরা আমার কিছুই করবে না। সেই লোক 3 জন মুখে কুলু পেটে আছে। গার্ডরা বন্দুকের ভয় দেখালেও মুখ খুলেনি। শাহাদ উত্তর না পেয়ে মুখ তুলে তাকালো। 3 জনের কেউই শাহাদের দিকে তাকালো না, তারা অন্যদিকে মুখ ফিরিয়ে জড়সড় হয়ে বসে আছে। শাহাদ আবারও বলল, কুহু কোথায়? শাহাদের কণ্ঠ কঠিন শোনালো। লিমন ঢোক গিলে বলল, আমরা জানি না, জানলেও বলবো না। শাহাদ রিভলভার তাক করলো 3 জনের দিকে। শাহাদকে রিভলভার তাক করতে দেখে শিহাব ভয়ে চিৎকার দিল। শাহাদ ট্রিগার চিপে 3 জনের পায়ের কাছে গুলি করলো। এবার 3 জনই চিৎকার করে উঠল ভয়ে। একজন আরেকজনকে ধরে কাঁপতে লাগলো। তমাল এগিয়ে এসে শাহাদের হাত ধরে রিভলভারটা নামিয়ে 3 জনকে লক্ষ্য করে বলল, এই শালারা, তোরা কি বুঝতে পারছিস না তোদের অবস্থা? মরতে চাস নাকি? শিহাব কাদো কাদো হয়ে বলল, দয়া করে আমাদের কিছু করবেন না, আমরা আসলেই জানি না ওই আপু কোথায়। তমাল বিরক্ত হয়ে তেড়ে গিয়ে শিহাবকে চড় মারতে চাইল। শাহাদ তাকে আটকে রেখে উঠে দাঁড়িয়ে বলল, জানো না মানে? তোমরাই তো ওকে কিডন্যাপ করে নিয়ে এসেছো। রাফি উত্তর দিল, নিয়ে এসেছিলাম, কিন্তু ওই মেয়ে পালিয়ে গেছে। তমাল ধমকে বলল, ফাজলামি করার জায়গা পাস না। তোরা 3 জন ছেলে থাকতে ওরকম বোকাশোকা একটা মেয়ে একাই পালিয়ে গেছে। তোরাই কোথায় লুকিয়েছিস ভাবিকে? শিহাব প্রতিবাদ করে কাদো কাদো কণ্ঠে বলল, কিসের বোকাশোকা? এই যে দেখুন, যাওয়ার আগে আমার মাথা ফাটিয়ে গেছে। এদের দুজনকে ধাক্কা দিয়ে পানিতে ফেলেছে। এই মেয়ে বোকাশোকা না, এই মেয়ে সন্ত্রাস। শিহাবের কথা শুনে তমাল শাহাদের দিকে তাকালো। শাহাদ চিন্তিত মুখে ভ্রুকুচকে তাকিয়ে আছে 3 জনের দিকে। আসলেই কি কুহু পালিয়ে গেছে? যদি গিয়েও থাকে তবে কোথায় গেছে? হাসিব স্তব্ধ হয়ে দরজায় দাঁড়ানো কুহুর দিকে তাকিয়ে আছে। কুহু চিৎকার করে মুখে হাত দিয়ে ভর্ত চোখে তাকিয়ে আছে। হাসিবের মুখ থেকে চিৎকারটুকুও বের হচ্ছে না। সে শকে চলে গেছে। কুহুকে অচেতন অবস্থায় রেখে এসেছে বেশিক্ষণ হয়নি। সাথে আবার 3 জন বন্ধুকেও পাহারায় রেখেছে। আর এর মধ্যে কুহু এখানে আসলো কিভাবে? তাও আবার তার নিজের বাড়িতে। মেয়েলি চিৎকার শুনে তৃপ্তি রান্নাঘর থেকে বের হয়ে এলো। সদর দরজায় একটা সুন্দর মতো মেয়েকে দেখতে পেয়ে অবাকই হলো। এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কে তুমি? কুহু চোখ সরিয়ে তৃপ্তির দিকে তাকালো। তৃপ্তিকে দেখতে পেয়ে দৌড়ে তৃপ্তির কাছে চলে আসলো। তৃপ্তির 2 হাত ধরে বলল, আমাকে বাঁচান, আমাকে ওই ছেলেটা। কুহু থেমে থেমে কথা বলার সময় আঙ্গুল উঁচিয়ে হাসিবের দিকে তাক করলো। তার শরীর রীতিমতো কাঁপছে। এক বিপদ থেকে ছাড়া পেয়ে সে আবার নতুন বিপদে পড়েছে। আতঙ্কে দম বন্ধ হওয়ার জোগাড়। তৃপ্তি কুহুর কথা কিছু বুঝতে পারল না, শুধু হাসিবের দিকে বানিয়ে রাখা কুহুর কম্পমান হাতটা লক্ষ্য করে বলল। তারপর হাসিবকে উদ্দেশ্য করে বলল, ও আমার দেবর, এই বাড়ির ছেলে। তুমি ওকে ভয় পাচ্ছ কেন? তুমি বাড়ির ভিতর মাস্ক পরাছো কেন? কুহু হাত নামিয়ে অবাক দৃষ্টিতে তাকালো তৃপ্তির দিকে। ঘুরে ফিরে সে কিডন্যাপারের বাড়িতে এসে ঠাঁই নিয়েছে। নিজেই নিজের কাজে হতবাক। তৃপ্তি কুহুকে ভালো করে পর্যবেক্ষণ করে দেখল। এলোমেলো হয়ে থাকা কুহুকে প্রশ্ন করল, তোমার কোনো সমস্যা হয়েছে? কি হয়েছে আমাকে বলো।
কুহু একবার হাসিবের দিকে আরেকবার তৃপ্তির দিকে তাকালো। মনে মনে চিন্তা করলো দেবর কিডন্যাপ করেছে এই ব্যাপারটা হয়তোবা এই মহিলা এখনো জানে না। জানলে যদি দেবর ভাবি মিলে তাকে গুম করে দেয়, তাই কুহু মিথ্যা বলল। হাসিব কুহুর কথা শোনার সাথে সাথে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। কুহু হাসিবকে চলে যেতে দেখে স্বস্তির শ্বাস ফেলল। তৃপ্তিকে বলল, আমি আসলে হারিয়ে গেছি। এই এলাকায় কখনো আসিনি, তাই বুঝতে পারছি না কোন দিকে যাব। আমার মোবাইল ফোন আমি হারিয়ে ফেলেছি। আমার স্বামীকে কল করতে হবে। আপনার মোবাইলটা একটু দিন। তুমি আগে বসো, পানি খাও, একটু শান্ত হও। তৃপ্তি খেয়াল করে কুহুর মুখের দিকে তাকালো। বিস্ময় চেপে রেখে প্রশ্ন করল, তুমি কি শাহাদ খানের বউ? কুহু মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমার নাম কুহু, কিন্তু আপনি আমাকে কি করে চেনেন? তৃপ্তি আঁতকে উঠল। না চাইতেও তার মুখের উপর হাত চলে গেল। শাহাদ খানের বিয়ের খবর সব নিউজ চ্যানেলে প্রকাশিত হয়েছিল। সেখানে বউয়ের ছবিও ছিল। এছাড়া ফেসবুকেও অনেকদিন শাহাদ খান আর কুহুর ছবি নিয়ে প্রচুর পোস্ট হয়েছে। কুহুকে বউ সাজে দেখেছিল সব জায়গায়, এই জন্য প্রথম দফায় চিনতে পারেনি। তৃপ্তি সচেতন হলো। আশেপাশে তাকিয়ে দেখলো কোথাও তার শাশুড়ি মা আছে কিনা। মঞ্জুরা বেগম যদি জানতে পারে শাহাদ খানের বউ এই বাড়িতে আশ্রয়ের খোঁজে এসেছে, তাহলে হয়তো এই মেয়েটির কপালে খুব খারাপ কিছু জুটবে। তৃপ্তি কুহুকে টেনে নিয়ে রান্নাঘরে চলে এলো। ফিসফিস করে বলল, তুমি এখন যে বাড়িতে আছো তা তোমার শ্বশুর বাড়ির জাত শত্রু। এই বাড়ির লোকজন মনে করে শাহাদ খান আমার শ্বশুরকে খুন করেছে, তাই তারা যে কোনো মূল্যে প্রতিশোধ নিতে চায়। তাই তুমি ভুলেও নিজের পরিচয় প্রকাশ করো না এখানে। কুহু আরেকটা ধাক্কা খেল তৃপ্তির কথা শুনে। খান বাড়ির জাত শত্রুর বাড়িতে উঠেছে সে। শাহাদ খুন করেছে, সেই খুনের প্রতিশোধ নিতে চায় এরা। আবার এই বাড়ির ছেলেই তাকে কিডন্যাপ করেছে। এত সব চিন্তা করে কুহু মাথা ঘুরে পড়ে যেতে নিল। তৃপ্তি তাড়াতাড়ি করে তাকে ধরে ফেলল। চেয়ার টেনে বসিয়ে পানি দিল। কুহু পুরোটা পানি শেষ করল। তৃপ্তি কুহুর দুহাত ধরে অনুরোধ করে বলল, বোন, আমাকে তুমি বিশ্বাস করতে পারো। কেউ জানার আগেই আমি তোমাকে এই বাড়ি থেকে বের হওয়ার সুযোগ করে দিচ্ছি। তুমি চলে যাও, কিন্তু শাহাদ খানকে এখানে ডেকে এনো না, যুদ্ধ বেঁধে যাবে। কুহু উদ্ভ্রান্তের মতো তৃপ্তির দিকে তাকিয়ে আছে। তার মাথার ভিতরটা ফাঁকা ফাঁকা লাগছে। তৃপ্তি যেসব বলছে সেসব যদি সত্যি হয় তবে সে নিজে শুধু ঝামেলায় পড়েনি, বরং সে আরও ঝামেলা সৃষ্টি করেছে। হাসিব ঘরে এসে মুখের মাস্কটা খুলে ফ্লোরে ছুঁড়ে ফেললো। হাতে ফোনটা ছুঁড়ে ফেললো বিছানায়। তারপর দু হাতে চুল টেনে ধরলো। কুহু এ বাড়িতে কী করে চলে আসলো এটাই সে চিন্তা করে কুল পাচ্ছে না। বিছানা থেকে ফোনটা তুলে নিয়ে একে একে লিমন, রাফি, শিহাবকে কল দিল, কিন্তু কেউই কল রিসিভ করলো না। হাসিব পুনরায় ফোনটা ছুঁড়ে ফেললো। চিন্তিত মুখে ঘর জুড়ে পায়চারি করতে লাগলো। কিডন্যাপের ব্যাপারটা হিসাম জেনে গেলে সর্বনাশ হয়ে যাবে। সে তো গোপনে কুহুকে কিডন্যাপ করে খান পরিবারের সম্মান নষ্ট করতে চেয়েছিল। পরবর্তীতে সাকসেসফুল হলে হিসামকে জানাবে ভেবেছিল, কিন্তু এখন তো সব প্ল্যান বানচাল হয়ে গেল। এই অবস্থায় হিসাম জানতে পারলে ওরা রক্ষে থাকবে না। এই বাড়িতে আর থাকা হবে না, চলে যেতে হবে হলে। আর শাহাদ খান যদি জেনে যায় তবে তো ঘটনা আরও প্যাঁচ লেগে যাবে। হাসিব ঢকঢক করে পুরো 1 গ্লাস পানি শেষ করলো। বিছানায় বসে দু হাতে মুখ ঘষল। বাকি 3 বন্ধুর কি হয়েছে, কিভাবে কুহু ছাড়া পেয়েছে, এই বাড়িতেই বা কিভাবে এসেছে, সব ভেবে মাথার চুল ছিঁড়ার অবস্থা হয়েছে তার। কুহু পালিয়ে গিয়েছিল ভালো কথা, কিন্তু এই বাড়িতে কেন আসলো? এখন তো সে বাড়ির মানুষের সামনে কুহুকে কিছু করতেও পারবে না। কুহু তো তাকে অলরেডি চিনেই ফেলেছে। মুখ না দেখলেও জেনে ফেলেছে যে সে এই বাড়ির ছেলে। হাসিব ঘামতে লাগলো। সব কিছু এমন হাতের বাইরে চলে যাবে তা সে ভাবেনি। এখন এই বিপদের থেকে উদ্ধার পাওয়ার কোনো সুযোগও সে দেখছে না। কুহুকে একটু সময় দিল তৃপ্তি। কুহু এখনও চেয়ারে ভীত সন্ত্রস্ত হয়ে বসে আছে। তৃপ্তির বাড়ির ভিতরে উকি দিল। মঞ্জুরা বেগম রাতের খাবার খেয়ে ঘরে বসে তসবিহ পড়ছেন। উনি এখন এখানে আসবেন না, কিন্তু সমস্যা হলো বাড়ির কাজের লোকগুলোর। কেউ যদি গিয়ে কুহুর আসার খবরটা দিয়ে দেয় তবেই উনি তদন্ত করতে চলে আসবেন। তাই তৃপ্তি যত তাড়াতাড়ি সম্ভব কুহুকে বাড়ির বাইরে বের করে দিতে চাচ্ছে। তৃপ্তি কুহুর কাঁধ ধরে ঝাঁকিয়ে বলল, কুহু, এখন তোমার যাওয়া উচিত। বাড়ি থেকে বেরিয়ে ডান পাশের রাস্তা ধরে এগিয়ে গেলেই একটা শপ পাবে। ওখান থেকে শাহাদকে কল করে নিও। এই এলাকা অনেক সেফ, কোনো বিপদ হবে না তোমার। তৃপ্তির কথা শুনে কুহু আস্তে আস্তে উঠে দাঁড়ালো। যত তাড়াতাড়ি সম্ভব শাহাদকে খবর দেওয়া উচিত। শাহাদ নিশ্চয়ই খুব চিন্তা করছে। কুহু রাজি হলো তৃপ্তির কথায়। তৃপ্তি কুহুকে নিয়ে ড্রয়িং রুমে এলো। বাইরের কাজের লোকগুলো আপাতত নিজেদের ঘরে আছে, তাই ড্রয়িং রুমটা ফাঁকাই পড়ে আছে। তৃপ্তি কুহুকে নিয়ে সদর দরজায় এলো। আস্তে করে দরজা লক খুলল।
লক খুলে দরজা ফাঁক করতেই তৃপ্তি থমকে দাঁড়িয়ে গেল। হিসাম তার সেক্রেটারিকে সাথে নিয়ে দুটো সিঁড়ি পেরিয়ে সদর দরজার সামনে এসে উঠে দাঁড়িয়েছে। দরজার দিকে তাকিয়ে তৃপ্তিকে দেখে হাসলো। তৃপ্তির পাশে কুহুকে দেখে আগ্রহী হয়ে জিজ্ঞেস করতে চাইল মেয়েটি কে, কিন্তু বিকট গাড়ির চাকার শব্দে ঘাড় ঘুরিয়ে তাকালো ড্রাইভারের দিকে। সেখানে কয়েকটা গাড়ি দ্রুত গতিতে এসে ঢুকছে। হিসামের ভ্রু কুঁচকে গেল। কার এত বড় সাহস যে চৌধুরী বাড়িতে এভাবে ঢুকে? গাড়িগুলো থামতেই সামনের কালো প্রাইভেট কারের দরজা খুলে নেমে এলো সাহাদ। আস্তে আস্তে সবগুলো গাড়ির দরজা খুলে গার্ড সহ দলের কিছু ছেলে নেমে এলো। সাহাদ সোজা এগিয়ে আসতে থাকলো হিসামের দিকে। তার পিছু পিছু আসছে সবাই। গার্ডরা রাফি, লিমন আর শিহাবকে ধরে নিয়ে এসেছে তাদের সাথে। হিসাম অবাক হয়ে তাকিয়ে আছে সাহাদের দিকে। সাহাদ খান যে তার বাড়িতে এভাবে লোক বল নিয়ে আসতে পারে তা তার ধারণার ঊর্ধ্বে। দরজায় দাঁড়ানো তৃপ্তি আর কুহু হিসামকে দেখে যতটা না চমকালো, তার চেয়ে বেশি ভয় পেল সাহাদকে এই মুহূর্তে এখানে দেখে। দুজন দুজনের হাত খামচে ধরে বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল সামনের দিকে। দোতলার বারান্দা থেকে হাসি পুকি মেরে সব দেখল। সাহাদের সাথে তার 3 বন্ধুকে দেখে যা বুঝার বুঝে ফেলল। সাহাদ আর হিসামকে মুখোমুখি দাঁড়িয়ে থাকতে দেখে তার ঘাম ছুটে গেল। তাড়াতাড়ি বারান্দা থেকে সরে এসে ঘরের দরজা লাগিয়ে চুপচাপ ঘরের ভেতরে বসে রইল। সাহাদ আর হিসাম মুখোমুখি দাঁড়িয়ে আছে। দুজনেই দুজনের চোখের দিকে সরাসরি তাকিয়ে আছে। দুজনের দৃষ্টি কঠিন। হিসামের দৃষ্টিতে কিছুটা আক্রোশ রয়েছে। তৃপ্তি আর কুহু দরজায় দাঁড়িয়ে ভয়ার্ত চোখে তাকিয়ে আছে। দুজনেরই শ্বাসরুদ্ধকর অবস্থা। তৃপ্তি আস্তে করে দরজাটা চাপিয়ে দিয়ে কুহুর হাত ধরে দূরে সরে এলো দরজা থেকে। একবার কুহুর দিকে তাকালো। সাহাদ এখানে আসার কারণ কি? ও কি জানে কুহু এখানে? জানলেও এত লোকজন নিয়ে এসেছে কেন? হিসাম আক্রোশ নিয়ে সাহাদের শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে। মাথার ভেতর রাগের আগুন যেন ফুলে ফেপে উঠছে। ইচ্ছে হচ্ছে সাহাদকে এক্ষুনি জ্বালিয়ে দিতে। সে সাহাদের চোখে চোখ রেখে বলল, এইভাবে আমার বাড়িতে ঢোকার কারণ কি? সাহাদ আরেক পা এগিয়ে হিসামের কাছাকাছি এলো। চোয়াল শক্ত করে বলল, আগে বাড়িতে ঢুকি, তারপর বোঝাচ্ছি কেন এসেছি। সাহাদ বড় বড় পা ফেলে বাড়ির সদর দরজার দিকে এগিয়ে গেল। জোরে ধাক্কা দিয়ে দরজা খুলল। কাঠের দরজার দেয়ালে লেগে বিকট শব্দ হলো। কুহু তৃপ্তি দুজনেই চমকে গেল সেই শব্দে। একজন আরেকজনকে আরও চেপে ধরল। দুজনেই ভয়ার্ত চোখে তাকিয়ে দেখল সাহাদ আক্রমণাত্মক ভঙ্গিতে এসে ঘরে ঢুকেছে। সাহাদ ভিতরে ঢুকে এদিক ওদিক তাকালো। তার দৃষ্টি একবার দোতলা ঘরে কুহু আর তৃপ্তির উপর পড়ল। তার দৃষ্টি একবার দোতলা ঘুরে কুহু আর তৃপ্তির উপর পড়ল। কুহুকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সাহাদ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল। বিস্ময় আর অবিশ্বাস নিয়ে কুহুর দিকে তাকিয়ে রইল। চোখে কুহুকে পাওয়ার আনন্দ আর কণ্ঠে বিস্ময় নিয়ে উচ্চারণ করলো, কুহু। কুহু সাহাদের দিকে তাকিয়ে কেঁদে দিল। চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। সাহাদের দিকে ছুটে যেতে উদ্যত হলো। সাহাদও অস্থির হয়ে কুহুর দিকে ছুটে আসতে চাইল, কিন্তু বাদ সাধল হিসাম। সে দুজনের মাঝখানে এসে দাঁড়িয়ে পড়ল। সাহাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এটা ভদ্রলোকের বাড়ি, এখানে অভদ্রের মতো ঢোকার সাহস হলো কি করে? এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা, না হলে আমি পুলিশ ডাকবো। হিসামের দিকে তাকিয়ে সাহাদের দৃষ্টি পুনরায় কঠিন হয়ে গেল। রাগে অগ্নিশর্মা হয়ে বলল, অভদ্র আমি না, অভদ্র তোমার ভাই। তারপর ভিতর দিয়ে আসা গার্ডদের সাথে দাঁড়ানো রাফি, লিমন আর শিহাবের দিকে আঙ্গুল তাক করে বলল, তোমার ভাই এদেরকে সাথে নিয়ে একটা মেয়েকে কিডন্যাপ করেছে। আমি সেটারই বিচার করতে এসেছি। মঞ্জুরা বেগম শব্দ শুনে ঘরের বাইরে বের হয়ে এসেছেন। শব্দের উৎস খুঁজে ড্রয়িং রুমের কাছাকাছি আসতেই সাহাদকে দেখে তেলে বেগুনে জ্বলে উঠলেন। কোমরের ব্যথা থাকা সত্ত্বেও দ্রুত পা টেনে এগিয়ে আসলেন ড্রয়িং রুমে। সাহাদের শেষের কথাটা শুনতে পেয়ে বললেন, আমার ছেলের বিচার করার অধিকার তোকে কে দিয়েছে? তুই নিজেই তো একটা খুনি, তোর বিচার কে করবে? সাহাদ মঞ্জুরা বেগমের দিকে তাকালো। বৃদ্ধ মহিলা হেঁটে এসে হিসামের কাছাকাছি দাঁড়িয়েছেন। ঘৃণাপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সাহাদের দিকে। সাহাদ চোখ সরিয়ে তৃপ্তির হাত ধরে দাঁড়িয়ে থাকা কুহুর দিকে তাকালো। দুজনেরই চোখাচোখি হলো। কুহু অবাক চোখে সাহাদের দিকে তাকিয়ে আছে। সাহাদ কুহুর দিকে তাকিয়ে বিব্রত অনুভব করলো। দৃষ্টি সরিয়ে মঞ্জুরা বেগমের দিকে তাকালো। মহিলা এখনো রাগে ফুঁসছে। সাহাদকে আরো কিছু বলবে তার আগেই হিসাম বলল, আমার ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, চৌধুরী বাড়ির ছেলের নামে উৎসাহ রটানো হচ্ছে। আমি সহ্য করবো না এসব। তোমার ভাইয়ের বিচার করতে এসেছি আমি। তাহলে তোমার ভাইকে ডাকো, সে এসে বলুক যে এসব মিথ্যে। হিসাম রাগী চোখে কিছুক্ষণ সাহাদের দিকে তাকিয়ে রইল। তারপর দোতলার দিকে তাকিয়ে গলা ছেড়ে হাসিবকে ডাকলো। হাসিব ঘরের ভেতর থেকে সেই ডাক স্পষ্ট শুনতে পেল। প্রচণ্ড ভয়ে সে খাটের কোনায় গিয়ে জড়সড় হয়ে বসে রইল। হিসামের সামনে দাঁড়ানোর সাহস তার নেই। সে নিচে গেলেই তো সব ফাঁস হয়ে যাবে। হিসাম কয়েকবার ডেকেও যখন হাসিবের সাড়া পেল না, তখন মঞ্জুরা বেগম বলল, সারাদিন পড়াশোনা করে ছেলেটা ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে, তোকে ডাকিস না,
একটা খুনির কথায় কিছু যায় আসে না। ওকে এই বাড়ি থেকে বের কর। শাহাদ নিচের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে আবার খুলল। নিজেকে যথাসম্ভব সামাল দিয়ে মঞ্জুরা বেগমের দিকে তাকিয়ে বিনীত কণ্ঠে বলল, আপনি আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছেন, দয়া করে নিজের সম্মানের জায়গাটা রাখুন। মঞ্জুরা বেগম খেপে গেলেন। চোখ মুখ খিচিয়ে শাহাদকে কিছু বলার জন্য তৈরি হলেন। এর মাঝে হিসাম বলল, মা থামো, আমি দেখছি। তারপর বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে দোতলায় চলে গেল হাসিবকে নিয়ে আসতে। শাহাদ হিসামের যাওয়ার দিকে এক পলক তাকিয়ে কুহুর দিকে দৃষ্টি ফিরালো। দ্রুত কুহুর কাছে এসে কুহুকে ধরল, এক হাত গালে রেখে বলল, তুমি ঠিক আছো? কোথাও আঘাত পেয়েছো? কুহু গালে রাখা শাহাদের হাতের উপর নিজের হাত রেখে মাথা নেড়ে না করলো। সে ব্যথা পায়নি। শাহাদ পা থেকে মাথা পর্যন্ত কুহুকে পর্যবেক্ষণ করলো। তমালের দিকে তাকিয়ে বলল, বাড়িতে জানিয়ে দে কুহুকে পাওয়া গেছে। কোথা থেকে মঞ্জুরা বেগম এসে শাহাদকে টান দিয়ে কুহুর কাছ থেকে সরিয়ে দিল। চেঁচিয়ে বলল, এই ছেলে, আমার বাড়িতে দাঁড়িয়ে একটা মেয়ের সাথে ধরাধরি করছিস কেন? আর এই মেয়ে, তুমি কে? তারপর তৃপ্তির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এই মেয়েকে আমার বাড়িতে কে ঢুকতে দিয়েছে? কোথা থেকে ধরে এনেছো ওকে? এই মেয়ে, বের হও ওই বাড়ি থেকে। শাহাদ চোখ বন্ধ করে কোমরে এক হাত দিয়ে আরেক হাত কপালে চেপে ধরল। লম্বা শ্বাস ফেলে মঞ্জুরা বেগমের দিকে তাকিয়ে বলল, ওর সাথে এভাবে কথা বলবেন না, ও আমার স্ত্রী। মঞ্জুরা বেগমের মুখটা হা হয়ে গেল। চোখ বড় বড় করে শাহাদ আর কুহুর দিকে কয়েকবার তাকালো। ততক্ষণে হিসাম হাসিবকে সাথে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এসেছে। মঞ্জুরা বেগম তাড়াতাড়ি হিসামের কাছে গিয়ে বলল, দেখো আমাদের বাড়িতে কি কাণ্ড ঘটেছে। খুনি পরিবারের সবাই এসে একজোট হয়েছে, আর তাদেরকে মদত দিচ্ছে তোর বউ। হিসাম তার মায়ের কথা বুঝলো না, খুব বিরক্ত হলো। মঞ্জুরা বেগমকে পাত্তা না দিয়ে শাহাদের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, এই যে আমার ভাই, ও যে কাউকে কিডন্যাপ করেনি তার প্রমাণ নিজেই দেবে। শাহাদ হাসিবের সামনে দাঁড়ালো। শীতল স্থির দৃষ্টিতে তাকিয়ে হাসিবকে ভালো করে দেখলো। ঘাড় ঘুরিয়ে দাঁড়িয়ে থাকা হাসিবের তিন বন্ধুর দিকে তাকালো। হাসিবের দিকে তর্জনী উঁচিয়ে তা নাড়িয়ে ইশারে তিনজনের কাছে জানতে চাইলো এই কি না। তিনজনেই নীরবে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। শাহাদ ফিরে তাকালো হাসিবের দিকে, প্রশ্ন করলো, আমার স্ত্রীকে কিডন্যাপ করার কারণ কি? হিসাম ভ্রু কুচকে প্রশ্ন করলো। স্ত্রী মানে? হাসিব মাথা নত করে আছে। সে এখানে আসতে চায়নি। হিসাম যখন নিচে গিয়ে দরজায় কড়া নাড়ল, তখন সে বারান্দা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু শেষ পর্যন্ত হিসামের ডাক অগ্রাহ্য করতে পারেনি। মাথা নিচু করে নেমে এসেছে। শাহাদের কথা এবার সে মাথা তুলল, শাহাদের চোখের দিকে তাকালো। শান্ত স্থির চোখে তাকিয়ে আছে শাহাদ। কারণ শান্ত যেন মনে হচ্ছে গুনে গুনে চোখের পলক ফেলছে। হাসিব চোখ সরিয়ে নিল, উত্তর দিল, আমি কিডন্যাপ করিনি। কিন্তু তোমার বন্ধুরা তো অন্য কথা বলছে। এই কিডন্যাপের পুরো প্ল্যানটা তুমি সাজিয়েছো, সেই সাথে তাদেরকেও যুক্ত করেছো এই ঘটনায়। চারজন ছেলে মিলে একটা নির্দোষ মেয়েকে কিডন্যাপ করতে লজ্জা করেনি? চৌধুরী বংশের ছেলেদের এত অধপতন কেন? একে তো প্ল্যান সাকসেসফুল হয়নি, তার উপর শাহাদ বাড়িতে এসে অপমান করছে। হাসিবের গায়ে লাগলো খুব। মুখ তুলে শাহাদের দিকে তাকিয়ে জেদ দেখিয়ে কণ্ঠ গরম করে বলল, বলেছি তো আমি কিডন্যাপ করিনি। আপনার স্ত্রী নিজেই হয়তো ছেলেদের সাথে কোথাও চলে গিয়েছিল, সেটা ঢাকতে কিডন্যাপের নাটক। হাসিব কথা শেষ করতে পারল না। তার আগেই শাহাদ এক হাতে হাসিবের কলার ধরে টেনে এনে আরেক হাত মুষ্টিবদ্ধ করে ঘুষি মারতে উদ্যত হলো, কিন্তু সাথে সাথেই থেমে গেল। একটু দূরে দাঁড়ানো কুহুর দিকে তাকালো, তারপর তাকালো হাসিবের দিকে। হাসিবের বয়স হবে 20 হবে বোধ হয়। হাসিবের বয়স হবে 20 হবে বোধ হয়। বয়সে ছোট একটা ছেলের গায়ে হাত তুলতে বাদ সাধলো শাহাদের। তাছাড়া নিজের স্ত্রী সহ অন্যান্য মহিলাদের উপস্থিতিতে সে কোনোরূপ দ্বন্দ্বে জড়াতে চায় না। সে হাত নামিয়ে দিবে এমন সময় হিসাম আক্রমণাত্মক ভঙ্গিতে শাহাদকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। শাহাদ ছিটকে সরে গেল হাসিবের কাছ থেকে। সাথে সাথেই হিসাম প্রবল বেগে শাহাদকে ঘুষি মারল। শাহাদ আঘাত পেয়ে কাত হয়ে নিচের দিকে ঝুঁকে গেল। কুহু চিৎকার দিয়ে মুখে হাত চেপে ধরল। ছুটে যেতে চাইল শাহাদের কাছে, কিন্তু তৃপ্তি শক্ত করে ধরে ফেলল কুহুকে। দুটো গার্ড দৌড়ে এসে শাহাদ আর হিসামের মাঝখানে দাঁড়িয়ে গেল হিসামকে আটকাতে। বাইরের গার্ডগুলো পজিশন নিয়ে কোমর থেকে রিভলভার বের করে তাক করলো হিসামের দিকে। তমাল ছুটে এসে শাহাদকে ধরল। শাহাদ সোজা হয়ে দাঁড়িয়ে বুড়ো আঙ্গুল দিয়ে ঠোঁট ঘষে দেখলো আঙ্গুলে রক্ত লেগে আছে, অর্থাৎ ঠোঁট কেটে গেছে। শাহাদ হাত উঁচিয়ে সবাইকে বন্দুক নামাতে ইশারা করলো। শাহাদের ইশারা পেয়ে গার্ড দুটোও সরে গেল। শাহাদ হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁটের রক্ত মুছতে মুছতে হিসামকে বলল, ভার্সিটিতে পড়াকালীন তুমি আমার সিনিয়র ছিলে। দুজন দুই দলে রাজনীতি করলেও তোমার ন্যায় নীতি নিয়ে আমরা বিরোধী দলীয়রাও প্রশংসা করতাম। তুমি আমার মতো অনেক জুনিয়রের আইডল ছিলে। তোমার সাথে একটা মিটিং মিছিলে থাকার জন্য ছাত্ররা ক্লাস মিস দিত। সেই তুমি কোথায় ছুঁড়ে ফেললে তোমার ন্যায় নীতি? কোথায় গেল
সেই নীতিবান হিসাম চৌধুরী। হিসাম মুখ শক্ত করে অন্যদিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। যে হাতে শাহাদকে আঘাত করেছে তা এখনো মুষ্টিবদ্ধ করে রাখা। শাহাদের কথাগুলো তার কানে ছুরির মতো আঘাত করছে। মঞ্জুরা বেগম চুপচাপ দাঁড়িয়েছিলেন। হিসামের হাতে শাহাদকে মার খেতে দেখে তার গায়ের জ্বালা মিটেছে। অনেক খুশি হয়েছেন তিনি। তিনি এসে হাসিবকে ধরে কাঁধে হাত বুলিয়ে শাহাদকে উদ্দেশ্য করে বললেন, আর তোর নীতি কোথায়? এরকম বাচ্চা একটা ছেলেকে মারতে গেছিলি কোন নীতিতে? হিসাম কড়া গলায় বলল। মাথামো। তারপর হাসিবের দিকে তাকিয়ে বলল, কি করছিস তুই? সব বল আমাকে। হাসিব ঘাবড়ে গেল, শুকনো ঢোক গিলল। তার করা একটা ভুলের কারণে যে এত বড় কাণ্ড ঘটে যাবে সেই স্বপ্নেও ভাবেনি। আর কোনো উপায় না দেখে সোজা হিসামের পা ধরে বসে পড়ল। ধরা গলায় বলল, আমাকে ক্ষমা করে দাও ভাইয়া, আমি ঝোঁকের বসে ভুল করে ফেলেছি। হিসাম সব শুনল। প্রত্যেকটা বিচ্ছিন্ন ঘটনা একে একে জোর লাগলো। শাহাদকে শিক্ষা দিতে হাসিব তার বন্ধুদের নিয়ে কুহুকে কিডন্যাপ করতে গিয়েছিল। সেখানে কুহু ভুল করে গাড়িতে উঠে নিজে নিজেই কিডন্যাপ হয়ে গিয়েছিল। তারপর ওদের কাছ থেকে ছাড়া পেয়ে এই বাড়িতে এসেই আশ্রয় নিয়েছে। হাসিব ঘাড় ঘুরিয়ে তৃপ্তির সাথে ধরাধরি করে দাঁড়িয়ে থাকা কুহুর দিকে তাকালো। মেয়েটা কান্না করছে, ভয়ার্ত চোখে তাকিয়ে দেখছে সব শুনে মঞ্জুরা বেগম আহত কণ্ঠে বললেন, কি বলছিস এসব বাবা? ওই খুনিটাকে ভয় পেয়ে এসব বলছিস? আমার দুধের ছেলেটাকে ভয় দেখিয়ে? মঞ্জুরা বেগমের কথা শেষ হওয়ার আগেই হিসাম হ্যাঁচকা টান দিয়ে হাসিবকে বসা থেকে দাঁড় করালো। হাত ধরে টেনে নিয়ে গেল কুহুর সামনে। কুহুর দিকে তাকিয়ে কণ্ঠস্বর নরম করে অপরাধী হয়ে বলল, আজকের এই অপ্রীতিকর ঘটনার জন্য আমি তোমার কাছে লজ্জিত বোন। আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। বড় ভাই হিসেবে আমাকে ক্ষমা করে দাও। কুহু বিচলিত হলো। একটু আগে যে লোক তার স্বামীকে আঘাত করেছে সেই লোকই আবার তাকে বোন ডেকে ক্ষমা চাইছে। সবকিছুই তার কাছে এলোমেলো লাগছে। হিসাম হাসিবকে বলল, ওর পা ধরেও ক্ষমা চা, তাতে তোর বন্ধুদেরকেও ক্ষমা চাইতে বল। ভাইয়া প্লিজ, আমি। চুপ, একদম চুপ। হিসামের প্রকাণ্ড ধমকে হাসিব সহ উপস্থিত সবাই কেঁপে উঠল। হাসিবের বাকি বন্ধুরা নিচে থেকে এগিয়ে এসে হাসিবের পাশে দাঁড়ালো। তিনজনই কুহুর দিকে অপরাধী চোখে তাকালো একবার। এখানে এসে কুহুকে দেখে তিনজনই বড়সড় ধাক্কা গিয়েছিল। কুহু যে পালিয়ে এখানে চলে এসেছে তা কখনো তারা ভাবেনি। হিসাম আদেশের সুরে বলল, ওর পা ধরে ক্ষমা চাও সবাই। হাসিব ছাড়া বাকি তিনজন ভয়ে কুহুর পা ধরতে উদ্যত হলো। কুহু সরে গিয়ে বলল, না না, এসব লাগবে না। শিহাব হাহাকার করে বলল, আপু দোহাই লাগে পা দুটো দিন, নয়তো আমাদের পাগুলো কাটা যাবে। শাহাদ কুহুর কাছে এসে ওদের দিকে তাকিয়ে বলল, তোমাদের সবার গার্ডিয়ান ডাকিয়ে তোমাদের কৃতকর্মের কথা জানানো হবে। এরপরেও যদি না শোধরাও তখন রিভলভারের গুলিগুলো মাটিতে না লেগে তোমাদের শরীরে লাগবে। তিনজনই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ভয়ে তাদের প্যান্ট ভিজে যাওয়ার অবস্থা। শাহাদ একবার হাসিবের দিকে তাকালো। হাসিব নিচের দিকে তাকিয়ে মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। বুঝাই যাচ্ছে সে তার ব্যর্থতা মেনে নিতে পারছে না। শাহাদ চোখ সরিয়ে তৃপ্তির দিকে তাকিয়ে বলল, আমার স্ত্রীকে আশ্রয় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। কোনো দিন যদি আমাকে প্রয়োজন হয় তবে যোগাযোগ করবেন। হিসামের দিকে একবার দৃষ্টিপাত করে কুহুকে নিয়ে বেরিয়ে গেল শাহাদ। হিসাম অন্যদিকে মুখ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে ঘরে চলে গেল। মঞ্জুরা বেগম হাই হতাশ করে গিয়ে এসে তৃপ্তির উদ্দেশ্যে বলল, তোমার জন্য সব হয়েছে, তোমার জন্য। তুমি ওই মেয়েকে আশ্রয় না দিলে এটা হতো না। দুই ভাইয়ের দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে নিশ্চয় খুশি হয়েছে তুমি। সর্বনাশানী একটা। তৃপ্তি ঘৃণাপূর্ণ দৃষ্টিতে শাশুড়ির দিকে তাকালো। মানুষের মনে যে এত বিদ্বেষ থাকতে পারে এই মহিলাই তার প্রমাণ। তৃপ্তি শাশুড়িকে উপেক্ষা করে সিঁড়ি বেয়ে নিজের ঘরের দিকে যেতে লাগলো। এই মুহূর্তে হিসামের সাথে থাকাটা জরুরি। মঞ্জুরা বেগম আরও তেতে উঠলেন। অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলেন তৃপ্তির যাওয়ার দিকে। দৃষ্টি সরিয়ে হাসিবের দিকে তাকিয়ে নরম কণ্ঠে বললেন, বাবা আমার, আমি জানি তোর দোষ নেই। ওই খুনি আর ওর বউ মিলে সব করেছে। হাসিব মায়ের কথাই সাড়া দিল না। চোখ মুখ শক্ত করে মুখ ফিরিয়ে নিজের ঘরের দিকে চলে গেল। ছেলের এহেন কার্যে মঞ্জুরা বেগম কষ্ট পেলেন। মুখে আঁচল চেপে কান্না কান্না ভাব নিয়ে নিজের ঘরের দিকে চললেন। যাওয়ার সময় আড়াল থেকে তাকিয়ে থাকা কাজের লোকদের উদ্দেশ্যে করে কিছু চেঁচামেচি করলেন, ধমকালেন। এত কিছুর মাঝে রাফি, লিমন আর শিহাব দর্শকের ভূমিকা পালন করলো। খালি ড্রয়িং রুমে তিনজনই আহাম্মক হয়ে দাঁড়িয়ে রইল। আনিশা কান থেকে ফোন নামিয়ে বড় করে শ্বাস ফেলল। পাশে বসে থাকা রাহাত আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, কি বললো ওরা? পেয়েছে কুহুকে? সে রাহাতের দিকে তাকিয়ে মাথা নাড়ালো, অর্থাৎ কুহুকে পাওয়া গেছে। রাহাত মৃদু হেসে আনিশার গালের পানি মুছে দিয়ে বলল, দেখেছ, বলছিলাম না পেয়ে যাবে। সামনে সোফায় বসা সাহারা বেগম বললেন, তোরা এবার ঘরে গিয়ে শুয়ে পড়। এত দুশ্চিন্তার পর আনিশাকে অনেক ক্লান্ত লাগছে। রাহাত আনিশাকে বলল, তুমি ঘরে যাও, আমি আছি। আনিশা ঘরে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো।
দুপা যেতেই ওর মাথাটা ঘুরে গেল। মাথায় হাত দিয়ে পড়ে যেতে নিলে রাহাত উঠে দাঁড়িয়ে ধরে ফেললো আনিশাকে। রাহাতের বুকে আনিশা জ্ঞান হারালো। রাহাত অস্থির হয়ে আনিশাকে ঝাঁকাতে লাগলো। সাহারা বেগম অস্থির হয়ে ছুটে আসলেন আনিশার দিকে। শাহাদ এক মনে গাড়ি চালাচ্ছে, পাশে চুপচাপ বসে আছে কুহু। মাঝে মাঝে আর চোখে শাহাদকে দেখছে। শাহাদ সেই যে চৌধুরী বাড়ি থেকে বের হয়ে মুখে কুলু পেটেছে, এখন পর্যন্ত একটা শব্দও উচ্চারণ করেনি। কুহু যে কথা বলতে চায়নি তা না, কিন্তু যতবারই কথা বলতে গেছে ততবারই শাহাদের মুখভঙ্গি দেখে বলতে সাহস পায়নি। এরকম শান্তশিষ্ট রোবটের মতো বসে থাকলে কথা বলা যায়? এই চেয়ে কুহুর উপর একটু রাগ দেখাক, একটু বকাবকি করুক, তবেই না একটু মন খুলে কথা বলা যায়। কুহু একটা লম্বা শ্বাস ফেলল, হাত কচলে মনে মনে কিছু বলার জন্য প্রস্তুত হলো। হালকা গলা ছেড়ে নরম কণ্ঠে বলল, লং ড্রাইভে যাওয়ার কথা ছিল, অথচ কিছুই হলো না। কোথা থেকে কয়েকটা ছেলে এসে বাগড়া দিয়ে দিল। কথা শেষ করে উত্তরের আশায় শাহাদের দিকে তাকালো। শাহাদ টু শব্দও করল না, তার মুখভঙ্গিও বদলালো না। আগের মতোই স্থির হয়ে বসে গাড়ি চালাচ্ছে। কুহু আশাহত হলো, তবে থেমে গেল না। ইনিয়ে বিনিয়ে বলল, বাড়িতে সবাই হয়তো খুব চিন্তা করছে, মা বাবা জেনে গেছে কিনা কে জানে। এবারেও শাহাদ কোনো শব্দ করল না, কুহুর দিকে তাকালো না পর্যন্ত। কুহুর চোখে মুখে অভিমান এসে ভর করলো। অভিমানে চোখে পানি চলে এলো। চোখের পানি শাহাদকে দেখাবে না বলে মুখ ঘুরিয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। এত বড় ঘটনা ঘটলো, কত বড় বিপদ গেল, এখন কি দুটো ভালো কথা বলা যায় না? থম মেরে বসে থাকার মানে কি? এখানে কি কুহুর দোষ ছিল? কুহুর ঠোঁট ভেঙে আসতে চাচ্ছে, চোখের কোনা কানে কানে পূর্ণ। দুটো পলক পড়তেও এক দু ফোঁটা গাল বেয়ে গড়িয়ে পড়ল। কুহু অতি সাবধানে সে চোখের পানি তৎক্ষণাৎ মুছে নিল। কুহুর নাক টানার শব্দ শাহাদ একবার শুনতে পেয়েছে। গাড়ি চালানোর ফাঁকে আর চোখে একবার দেখেছে তার অঘটন ঘটন পটিয়সী স্ত্রীকে, কিন্তু কিছু বলেনি। এখন আর কিছু বলতে চায় না, ঠিকঠাকভাবে কুহুকে নিয়ে বাড়ি ফিরতে চায়। এমন এমন সব কাণ্ড ঘটছে যে শাহাদ এখনো ভয়ে আছে। বাড়ি যাওয়ার পথে মাঝ রাস্তায় কিছু হলেও সে অবাক হবে না, তাই সে যত দ্রুত সম্ভব বাড়ি পৌঁছাতে চায়। এরপর কুহুর বাড়ির বাইরে যাওয়া বন্ধ, পারলে কুহুর জন্য 24 ঘন্টা বডিগার্ডের ব্যবস্থা করবে। খানবাড়ির পরিবেশ থমথমে, মহিলারা সবাই একজন আরেকজনকে ধরে বসে আছে। বাড়ির পুরুষরা সদর দরজার কাছে পায়চারি করছে। শাহাদ কখন কুহুকে নিয়ে ফিরবে তার অপেক্ষা করছে সবাই। কুহুর মা শিরিনা বেগম এখনও কাঁদছেন, তাকে ধরে বসে আছে রেজিয়া সুলতানা, পাশেই জয়া বেগম, তার কোলে মাথা রেখে ঘুমিয়ে আছে রীতি। রাফা অন্য এক সোফায় কুলসুমা বেগমের কাঁধে মাথা দিয়ে চোখ বন্ধ করে আছে। কান্না করার কারণে জ্বলছে তার চোখ। তার পাশে বসে ওড়না মুখে চেপে কান্না ভেজা চোখে তাকিয়ে আছে মালা। কুলসুমা বেগম মলিন মুখে বসে আছেন, তার হাতে তসবি। তিনি হালকা ঠোঁট নেড়ে জিকির করছেন, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছেন। কুহু কিডন্যাপ হওয়ার খবর শুনেই তিনি জায়নামাজে দাঁড়িয়েছিলেন আল্লাহর সাহায্য চাইতে। কুহুকে পাওয়া গেছে খবর পেয়েই তারপর জায়নামাজ থেকে উঠেছেন। বাড়ির পুরুষরা সদর দরজায় দাঁড়িয়ে আছে, কেউ কেউ পায়চারি করছে। দরজা খুলে রাখা হয়েছে, সবার দৃষ্টি গেটের দিকে। মোয়াজ্জেম হোসেন চাতক পাখির মতো গেটের দিকে তাকিয়ে আছেন। মেয়ের জন্য বুকটা হু হু করছে। একটা মাত্র আদরের মেয়ে, সেই মেয়ে কিনা এত বড় বিপদে পড়ল। বাবা হয়ে সেই মেয়েকে উদ্ধার যে করবেন তার ক্ষমতাটুকুও তার নেই। আশফাক খান অপরাধী দৃষ্টিতে মোয়াজ্জেম সাহেবের দিকে তাকালেন। পায়চারি থামিয়ে বন্ধুর কাঁধে হাত রেখে বললেন, আয় একটু বস, চিন্তা করিস না, ওরা চলে আসবে। মোয়াজ্জেম হোসেন দুদিকে মাথা নেড়ে বললেন, না, ওনারা না আসা অবধি আমি বুঝতে পারবো না মেয়েটা কি অবস্থায় আছে, আল্লাহ জানে। আশফাক খানের অপরাধবোধ আরও বেড়ে গেল। সাধারণ পরিবারের একটা মেয়ে তার পরিবারে এসে এই বিপদের সম্মুখীন হয়েছে। নির্দোষ মেয়েটি যে খান পরিবারের কারণেই এই বিপদে পড়েছে তা অস্বীকার করার উপায় নেই। আব্দুল গাফফার খান মোয়াজ্জেম সাহেবকে উদ্দেশ্য করে বললেন, তুমি আমার ছেলের সবচেয়ে কাছের বন্ধু, তাই বন্ধুত্ব দৃঢ় করতেই তোমার মেয়ের সাথে এই বাড়ির ছেলের বিয়ে দিয়েছে সে। আজকের এই ঘটনার জন্য বাড়ির একজন হয়ে আমি তোমার কাছে মাফ চাই বাবা। যাই ঘটুক না কেন, তোমার মেয়ের বিন্দু মাত্র সম্মান কমবে না এই বাড়িতে। মোয়াজ্জেম সাহেব আব্দুল গাফফারের হাত ধরে কেটে দিলেন। আশফাক খান প্রিয় বন্ধুর কাঁধ পেঁচিয়ে ধরে ভরসা দিল। সদর দরজার বাইরে থেকে বাবাকে কাঁদতে দেখে জিয়াদের চোখেও পানি চলে এলো। শার্টের হাত দিয়ে পানি মুছে দৃষ্টি দিল গেটের দিকে। বোনের আসার অপেক্ষা করছে সে। 1-2 ঘন্টা আগেও এরকম দুর্ঘটনা ঘটতে পারে তার চিন্তাতেও আসেনি।
রাতের খাবার শেষ করে পড়ায় মশগুল ছিল সে। তখনই নিচ থেকে তার মায়ের আর্তনাদ ভেসে আসলো। কুহুর নাম ধরে চিৎকার করছেন তিনি। পরপর ভেসে আসলো বাবার উত্তেজিত কণ্ঠ। জিয়াদ তৎক্ষণাৎ দৌড়ে নিচে এসে দেখল শিরিনা বেগম সোফায় বসে কাঁদছেন। তাকে ধরে রেখেছে জয়া বেগম। আর তার বাবা উত্তেজিত হয়ে বেরিয়ে যেতে চাচ্ছেন, কিন্তু তাকে শক্ত করে ধরে রেখেছে শাহাদের চাচা এমদাদ খান। আস্তে আস্তে জিয়াদের সবটাই বোধগম্য হলো। কুহু কিডন্যাপ হয়েছে, আর তার খবর নিয়েই এসেছেন এমদাদ খান আর জয়া বেগম। সাথে এসেছে এক গাদা গার্ড। গাড়িতে বসে লুকিয়ে জিয়াদ অনেক কেঁদেছে। ক্রাইম শোগুলোতে এরকম কিডন্যাপিং কেস অনেক দেখেছে। ম্যাক্সিমাম কেসগুলোতেই শেষ পরিণতি হয় মৃত্যু। প্রিয় বোনের ক্ষেত্রে এমন কিছু ভেবে তার বুক ফেটে চৌচির হয়ে যাচ্ছিল। খান বাড়িতে এসে সিদ্ধান্ত নিয়েছিল বাবার সাথে সেও যাবে কুহুকে খুঁজতে। তখন তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে আটকে দেয়া হলো। এরপরেই কুহুকে পাওয়ার খবর পাওয়া গেছে। জিয়াদের সমস্ত রাগ পড়েছে এই খানবাড়ির উপর। তার বোন তো কারো ক্ষতি করেনি, তাকে কেন কেউ কিডন্যাপ করবে? বরং খানবাড়ির বউ হওয়ার জন্যই তার বোনকে আজ এই বিভীষিকাময় অবস্থার সম্মুখীন হতে হলো। বেশ কিছুক্ষণ পর খানবাড়ির বিশাল গেট দিয়ে কয়েকটা গাড়ি প্রবেশ করলো। সবাই সচেতন হলো গাড়ির শব্দে। পুরুষরা সবাই ছুটে বাইরে এলেন। মহিলারাও চলে আসলো তাদের পিছু পিছু। গাড়িগুলো থেকে গার্ড বের হয়ে পজিশন নিয়ে দাঁড়ালো। দুটো গার্ড গিয়ে শাহাদের গাড়ির দরজা খুলে দিল। শাহাদ বের হয়ে কুহুর দিকে দরজাটা খুলে কুহুকে ধরে বের করলো। বের হওয়ার সময় কুহু অভিমানী দৃষ্টিতে শাহাদের দিকে তাকালো। চোখাচোখি হলো শাহাদের শান্ত চোখের সাথে। শাহাদ কোনো প্রতিক্রিয়া না জানিয়ে কুহুকে ধরে সদর দরজার দিকে আগালো। সবার দিকে তাকিয়ে কুহু নিজের বাবা মাকে দেখে চিন্তায় পড়ল। তার মানে তার বাবা মা জেনে গেছে। নিশ্চয়ই খুব চিন্তা করেছে। মাকে কান্নারত অবস্থায় দেখে কুহু মা বলে ডেকে উঠল। শিরিনা বেগম হাওমাও করে কেঁদে মেয়েকে জড়িয়ে ধরলেন। ড্রয়িং রুমে কুহুকে ঘিরে বসে আছে বাড়ির মহিলারা। বাড়ির পুরুষরা একটু দূরে বসে আলোচনায় ব্যস্ত। শাহাদও রয়েছে সেখানে। ঘটনার আদি থেকে অন্ত সবকিছু বর্ণনা করছে সে। আশফাক খান রাগে গর্জে উঠলেন। এর পিছনে অবশ্যই হিসামের হাত আছে, নয়তো অল্প বয়সী একটা ছেলের একাই এত বড় কাজ করার সাহস হবে না। হিসামের উপযুক্ত শাস্তি পাবে। শাহাদ মাথা নেড়ে বলল, না বাবা, হিসাম ভাইয়ের এখানে হাত নেই। হাসিব ছেলেটার বয়স অল্প, কোনো কিছু চিন্তা না করেই আবেগের বশে এই কাজ করেছে। হিসাম ভাই কখনো নারীদের অসম্মান করবে না। হিসামের পক্ষ নিয়ে কথা বলায় শাহাদের উপর বিরক্ত হলেন আশফাক খান। ছেলেকে থামিয়ে দিয়ে বললেন, যে যাই হোক, খান বাড়ির বউকেও অসম্মান করার শাস্তি পেতে হবে ওদেরকে। ব্যাপারটা ছড়িয়ে যাবে, তাই আমি থানা পুলিশ করলাম না, কিন্তু আমি কোনো মতেই ছেড়ে দেব না। শাহাদার কথা বাড়াতে চাইল না। অনুমতি নিয়ে উঠে পড়ল আলোচনা ছেড়ে। সিঁড়ি দিয়ে উঠে ঘরে যাওয়ার আগে আর চোখে একবার মহিলাদের মাঝখানে বসা কুহুকে দেখল। কুহুর মুখ থেকে ভয়ের ছাপ দূর হয়েছে। মা বাবাকে কাছে পেয়ে এখন বেশ আনন্দেই আছে সে। কুহুর এক পাশে বসেছে শিরিনা বেগম, আর এক পাশে রেজিয়া সুলতানা। জিয়াদ বসেছে কাছাকাছি আরেকটা সোফায়। সবাই কুহুকে এটা ওটা জিজ্ঞেস করছে। শিরিনা বেগম মেয়ের কোনো ক্ষতি হলো কিনা সেই ব্যাপারে নিশ্চিন্ত হলেন। সবার সাথে কথা শেষ করে কুহু তার মাকে নিয়ে ঘরে এলো। ঘরে এসে শাহাদকে খুঁজলো। স্টাডি রুমের দরজা হালকা ফাঁক হয়ে আছে দেখে বুঝতে পারলো শাহাদ এখন স্টাডি রুমে। শিরিনা বেগম বললেন, যা হাত মুখটা ধুয়ে আয়, এভাবে ঘুমাতে পারবি না। কুহু হতাশ কণ্ঠে বলল, শুধু হাত মুখ ধুয়ে আসলে হবে না মা, গোসলই করতে হবে। দেখো কি কাদা লেগেছে পায়ে। অসময়ে গোসল করলে জ্বর আসবে তো। আসবে না, তুমি বসো, আমি চট করে গোসল করে আসি। কুহু জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। যতক্ষণ কুহু গোসল করলো শিরিনা বেগম ওয়াশরুমের দরজার কাছে দাঁড়িয়ে রইলেন। মাঝে মাঝে কোনো সারা শব্দ না পেলেই চিন্তিত হয়ে কুহুকে ডাকলেন। কুহু বিরক্ত হয়ে তাকে বিছানায় বসতে বললেও তিনি ঠাই দাঁড়িয়ে রইলেন। সদ্য বিপদ থেকে মুক্তি পাওয়া মেয়েকে একা একা ছেড়ে দিবেন কি করে? কুহু বের হয়ে আসলে তাকে বিছানায় বসিয়ে আদর করে চুল মুছিয়ে দিলেন। অনেকদিন পর মায়ের আদর পেয়ে কুহু গলে গেল। মায়ের কোমর জড়িয়ে ধরে বলল, তোমাদের খুব মিস করি মা। শিরিনা বেগমের বুকের ভেতরটা মেয়ের জন্য কেঁপে উঠল। শ্বাস ছেড়ে কুহুর চুল মুছিয়ে দিয়ে বললেন, সংসার করতে এসে এসব বলে চলবে না। স্বামী সহ শ্বশুরবাড়ির সবার মন জুগিয়ে চলতে হবে, বুঝেছ? কুহু মাথা নেড়ে সায় জানালো। শিরিনা বেগম কুহুকে তাড়াতাড়ি শুয়ে পড়তে বলে চলে গেলেন। কুহু নিঃশব্দে স্টাডি রুমের দরজা খুলে ভিতরে উকি দিল। বিশাল টেবিলের অপর প্রান্তে ফোমের চেয়ারে গা ডুবিয়ে বসে আছে শাহাদ। চেয়ারে মাথা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে আছে। কুহু দেখল তার পরনে টি শার্ট ট্রাউজার। নিশ্চয়ই আগে ভাগেই গোসল সেরে নিয়েছে। কুহুর একবার ডাক দিতে ইচ্ছে হলো শাহাদকে,
কিন্তু দিল না। শাহাদের করা আচরণে এখনো তার মনে অভিমান জমে আছে, তাই ডাক না দিয়েই মুখ ফিরিয়ে চলে যেতে নিলেই শাহাদ বলে উঠল, উকি মেরে আবার চলে যাচ্ছ কেন? কুহু চমকে ফিরে তাকালো, দেখলো শাহাদ চোখ মেলে তাকিয়ে আছে। ইশারা দিয়ে কুহুকে ডাকলো। কুহু যাবে না করেও অভিমানী মুখ করে পায়ে পায়ে এগিয়ে চলল শাহাদের দিকে। হাতের আঙ্গুলে ওড়না পেঁচিয়ে অন্যদিকে মুখ করে দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। শাহাদ বলল, আর একটু কাছে আসো। কুহু চোখ মুখে অনীহা ফুটিয়ে আর একটু কাছাকাছি গেল। এবার শাহাদ সোজা হয়ে বসে হ্যাচকা টান দিয়ে কুহুকে নিজের কাছে টেনে নিল, নিজের কোলে বসালো। কুহু চমকে গিয়ে শাহাদের গলা জড়িয়ে ধরল। শাহাদ কুহুর অর্ধ ভেজা চুলে আঙুল ছুঁয়ে বলল, গোসল করেছো? হ্যাঁ। গুড। শাহাদ বসা থেকে কুহুকে কোলে নিয়ে উঠে দাঁড়ালো, পা বাড়ালো বেডরুমের দিকে। কুহুকে বিছানায় বসিয়ে দিয়ে লাইট নিভিয়ে দিল। তারপর কুহুকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। কুহু শাহাদের বুকে নাক ঘষে বলল, আমার উপর রাগ করেছেন? না, ভয় পেয়েছিলাম, খুব আতঙ্কগ্রস্ত ছিলাম। এমন বোকা মেয়ে বিয়ে করেছি তা কি আর জানতাম? আর আমিও যে এমন ধীর গতির মানুষকে বিয়ে করেছি তা কি আর জানতাম? খুঁজে বের করতেই কত সময় লাগিয়ে দিল। শাহাদ চোখ খুলে কুহুর দিকে তাকালো, মৃদু হেসে কুহুর গাল টেনে বলল, যেই মেয়ে নিজে থেকে কিডন্যাপারদের গাড়িতে গিয়ে চড়ে বসে তার সাথে কথা বলে পারবো না। সাংঘাতিক মেয়ে তুমি। কুহু ঠোঁট ফুলিয়ে তাকালো শাহাদের দিকে। শাহাদ গভীর চুম্বন করলো কুহুর কপালে। কুহু জড়ানো কণ্ঠে বলল, ঘুমাবেন না? আর 2-1 ঘন্টা পরেই ভোর হবে, এই সময়টা তোমাকে ঘুমাতে দিব না। কুহু দুদিকে প্রবল মাথা নেড়ে নিঃশব্দে বুঝালো। না। শাহাদ তা কেয়ার করলো না। দুষ্টু হেসে কুহুকে জাগিয়ে রাখার কার্যক্রম শুরু করে দিল। তৃপ্তি চিন্তিত মুখে বিছানায় বসে আছে। বিছানার উপর রিশাম ঘুমোচ্ছে। এত গন্ডগোলেও যে ছেলেটির ঘুম ভাঙেনি, এটাই আশ্চর্যের বিষয়। ছেলের মাথায় হাত বুলিয়ে বারান্দার দিকে তাকালো। সেখানে ইজি চেয়ারে হিশাম চোখ বন্ধ করে গায়ে লিয়ে বসে আছে। তৃপ্তি কয়েকবার ডেকেছে, প্রতিবারই হিশাম ঘরে আসতে নাকচ করেছে। ভোর হতে আর দেরি নেই, এখনো যদি ঘরে এসে একটু বিশ্রাম না নেয় তবে অসুস্থ হতে পারে হিশাম। তৃপ্তি তাই বারান্দার দরজায় দাঁড়িয়ে বলল, ঘরে এসে ঘুমাও, নয়তো শরীর খারাপ হবে। হিশাম চোখ খুলে তাকালো। নির্ঘুম থাকার কারণেই কিনা চোখ দুটো লাল হয়ে আছে। হিশাম চেয়ার থেকে উঠে রেলিংয়ের কাছে গিয়ে দাঁড়িয়ে দৃষ্টি দিল বাইরে রাতের আকাশের দিকে। তৃপ্তি পাশে দাঁড়িয়ে কাঁধে হাত রেখে বলল, আমি জানি তোমার ভিতরে কি চলছে, কিন্তু যা হয়েছে তা আর বদলাবে না, তাই ভুলে যাও। আমার ভাই হয়ে হাসিব একটা নির্দোষ মেয়ের ওপর কিভাবে অন্যায় করতে পারলো? ওর কি বিবেক বুদ্ধি সব লোপ পেয়েছে? অন্যায় তো তুমিও করেছো, শাহাদকে বিনা দোষে চর মেরে অন্যায় করনি। হিশাম অপরাধী দৃষ্টিতে তৃপ্তির দিকে তাকালো। স্বীকার করতে চাইল যে সে অন্যায় করেছে, কিন্তু পরক্ষণেই চোখের দৃষ্টি কঠিন হয়ে গেল। গম্ভীর কণ্ঠে বলল, শাহাদ আমার বাবার খুনি, ও নির্দোষ না। আমি যা করেছি ঠিক করেছি। তৃপ্তি হতাশ কণ্ঠে বলল, আর কতদিন বিদ্বেষ পুষে রাখবে মনি? দেখলে তো তোমাদের প্রতিশোধ পরায়ণতার জন্য হাসিব কত বড় অন্যায় করেছে। তুমি এমন করলে ও তো আরও বেপরোয়া হবে, এসব শিখবে তোমার কাছ থেকে। হিশাম অন্যদিকে তাকিয়ে থম মেরে দাঁড়িয়ে রইল। তার মনে দ্বিধা দ্বন্দ্ব সব মিলেমিশে একাকার। আজকের ঘটনা অনেক কিছু বদলে দিয়েছে। তৃপ্তি নরম কণ্ঠে বলল, প্লিজ এসব থেকে ফিরে এসো। আমাদের ছেলেটার কথা একবার ভাবো, ও এসবের মাঝে বড় হলে হিংসা বিদ্বেষ শিখে বড় হবে, মানুষের প্রতি কোনো সম্মান। তৃপ্তির কথা শেষ হওয়ার আগেই হিশাম ঝড়ের বেগে ঘরে ঢুকে রিশামের পাশে শুয়ে পড়ল। আলতো করে জড়িয়ে ধরল রিশামকে। হিশামের ব্যবহারে তৃপ্তি হতাশ হলো না। সে জানে হিশামের নরম মন এখন প্রতিশোধের নেশায় ঢেকে আছে। এই নেশা কাটাতে পারলেই সব ঠিক হয়ে যাবে। খান বাড়িতে উৎসব মুখর পরিবেশে সবাই আনন্দ করছে। গত রাতের ঘটনার প্রভাব সবাই কাটিয়ে উঠেছে। সকালে খবর এসেছে আনিশা প্রেগনেন্ট। খবর শুনে রেজিয়া সুলতানা প্রথমেই জানালেন আশফাক খানকে। আশফাক খান কিছুক্ষণ বিমূঢ় হয়ে তাকিয়ে রইলেন। চোখে পানি জমেছে ওনার। একমাত্র আদরের মেয়েকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন। সেই মেয়ে মা হতে যাচ্ছে এমন সংবাদে আনন্দে তার চোখে পানি চলে এলো। তর্জনী দিয়ে চোখের পানি মুছলেন। মেয়ের সাথে ফোনে কথা বলে হৃদয়টা শীতল করলেন। আস্তে আস্তে বাড়ির সবাই জানলো বিষয়টা। রাফা হৃদি খুশিতে লাফাতে লাগলো। ছোট নরম তুলতুলে একটা বাচ্চাকে কোলে নেওয়ার তর সইছে না তাদের। তার জন্য খেলনা কিনবে, বাগানে ফুল কুড়াবে, সব কিছু নিয়ে তাদের ব্যাপক উৎসাহ। আনিশা বাড়ির সবার সাথেই ফোনে কথা বলল। কুহুর সাথে কথা বলার সময় কুহুকে সাবধান থাকতে বলল। এমন খুশির খবরে কুহুরও আনন্দের শেষ নেই।
বাড়ির মহিলারা ব্রেকফাস্টেই অনেকগুলো পদ রেঁধে ফেললো। বাজার থেকে মিষ্টিও আনানো হলো। কুলসুমা বেগম এমন সুসংবাদের 2 রাকাত শুকরানা নামাজ পড়লেন। হাতে তসবিহ নিয়ে সোফায় বসে শাহাদ আর কুহুকে ডাকলেন। কুহু রান্নাঘরে ছিল। ডাক পেয়ে এসে দেখলো শাহাদ আগে থেকেই বসে আছে। কুহুকে দেখে একবার তাকালো কুহুর দিকে। কুহু বসলে কুলসুমা বেগম গম্ভীর কণ্ঠে বললেন, খুশির খবর তো শুনলে, বাড়িতে বাচ্চা আসা মানে আল্লাহর রহমত। বাচ্চা কাচ্চা ছাড়া বাড়ি প্রাণ থাকে না। এই বাড়িরও কোনো প্রাণ নেই। এই বাড়িকে প্রাণ দেওয়া এখন তোমাদের দায়িত্ব। আমি কি বলছি বুঝতে পারছো তো? কুলসুমা বেগম পাশাপাশি বসা শাহাদ কুহু দুজনের দিকেই তাকালেন। শাহাদ হালকা গলা ঝাড়ল, বিনয়ের সাথে বলল, বাবার সাথে দেখা করার কথা ছিল, আমি আসছি। শাহাদ উঠে চলে গেল। পালিয়ে যাওয়া যাকে বলে আর কি। কুহু আর চোখে তাকিয়ে শাহাদের যাওয়া দেখল। কেমন স্বার্থপর লোক, বউকে ফাঁসিয়ে দিয়ে নিজে ঠিকই কেটে পড়েছে। কুলসুমা বেগম কুহুকে উদ্দেশ্য করে বললেন, পুরুষ মানুষের এসবে তেমন মন থাকে না। এসব নিয়ে মেয়েদেরকেই ভাবতে হবে। শোনো নাতবো, আমি আমার বাড়িতে একটা বাচ্চা চাই। যেভাবেই হোক তার ব্যবস্থা কর, যত তাড়াতাড়ি সম্ভব। কুহু ওড়না হাতে প্যাঁচাতে প্যাঁচাতে মাথা হেলিয়ে সাই দিল। তারপর আস্তে করে উঠে চলে গেল। কুলসুমা বেগমের বিশেষ ভালো লাগলো না এদের দুজনের উদাসীনতা। বিরস মুখে বিড়বিড় করে বললেন, নিজের বাড়ির মেয়ে অন্য বাড়িতে খুশি এনে দিচ্ছে, আর আমার বাড়ির ধুধু মরুভূমি রয়ে গেল। কুহু রান্নাঘরে এসে শিরিনা বেগমের পাশ ঘেঁষে দাঁড়ালো। শিরিনা বেগম রেজিয়া সুলতানা আর জয়া বেগমের সাথে এসে রান্না করছেন, না করলেও শুনছেন না। 3 জন মিলে বেশ গল্প জুড়েছেন। কুহুর ছোঁয়া পেয়ে শিরিনা বেগম কুহুর দিকে তাকিয়ে ইশারায় জানতে চাইলেন। কুহু আমতা আমতা করে মৃদু কণ্ঠে বলল, দাদিজান কি সব বলে বাচ্চার কথা? শিরিনা বেগম কিছুক্ষণ হাঁ করে মেয়ের মুখের দিকে তাকিয়ে রইলেন। পরক্ষণেই হেসে দিয়ে বললেন, বড়রা এমন বলেই, আমিও শুনেছি এসব। সব মেয়েদেরই বিয়ের পর এসব শুনতে হয়। এগুলো নিয়ে মন খারাপ করলে চলে না। কিন্তু মা, উনি প্রায়ই বলে, আমি এখন বাচ্চা কিভাবে আনবো ওনার জন্য? শিরিনা বেগম হতভম্ব হয়ে তাকালো। নিচু স্বরে বলল, কিভাবে আনবি মানে? কুহু থতমত খেয়ে গেল। কি থেকে কি বলে ফেলেছে সে নিজেও জানে না। এদিক ওদিক তাকিয়ে সালাতের প্লেট হাতে নিয়ে তাড়াতাড়ি ডাইনিংয়ের দিকে চলে গেল। আশফাক খানের অফিস ঘরে মোয়াজ্জেম হোসেনকে নিয়ে আড্ডায় বসেছে সবাই। শাহাদ ঘরে ঢুকে এক কোণায় সোফায় গিয়ে বসলো। বিনীত কণ্ঠে মোয়াজ্জেম হোসেনকে সালাম দিল। মোয়াজ্জেম হোসেন সবার দিকে একবার তাকিয়ে আব্দুল গাফফার খানকে উদ্দেশ্য করে অনুরোধের সুরে বলল, আমি একটা আবদার করতে চাই, যদি আপনি অনুমতি দেন। আব্দুল গাফফার খান মাথা নেড়ে অনুমতি দিলেন। মোয়াজ্জেম হোসেন বললেন, বিয়ের পর মেয়েটা আর বাপের বাড়িতে যায়নি। আপনাদের অনুমতি থাকলে আমি কুহুকে কয়েকদিনের জন্য সাথে করে নিয়ে যেতাম। শ্বশুরের কথা শুনে শাহাদ সোজা হয়ে বসলো। তাকালো তার বাবার দিকে। আশফাক খান তাকালো আব্দুল গাফফার খানের দিকে। আব্দুল গাফফার খান বললেন, তোমার মেয়েকে নিয়ে যাওয়ার অধিকার তোমার আছে, তবে শাহাদেদের মত থাকলে আমাদের তো কিছু বলার নেই। সবার দৃষ্টি শাহাদের দিকে ঘুরে গেল। শাহাদ দ্বিধা নিয়ে বলল, ঠিক আছে, কুহুর যেতে ইচ্ছে হলে কুহু যাবে। খাওয়া শেষে শাহাদের কাজে বেরিয়ে যাওয়ার অভ্যাস থাকলেও আজ সে তার ঘরে আসলো। আসার সময় কুহুকে ইশারায় ঘরে আসতে বলল। কুহু ঘরে আসতেই টেনে নিজের কাছে এনে বাহুবন্দি করে বলল, আমাকে ছাড়াই বাপের বাড়ি চলে যাচ্ছ যে, আমাকে মিস করবে না? কুহু শাহাদের পাঞ্জাবির বোতাম নড়াচড়া করে বলল, তবে আপনিও চলেন সাথে। বাবা আপনাকে যেতে বলেনি? বলেছে, কিন্তু কাজ ফেলে যাই কি করে? হুট করে শ্বশুর মশাইকে শত্রু মনে হচ্ছে বাংলা সিনেমার ভিলেন। কুহু হো হো করে হেসে দিল। হাসতে হাসতে লুটিয়ে পড়ল শাহাদের বাহুতে। শাহাদ শক্ত বাহু বন্ধনীতে লুটিয়ে পড়া কুহুকে ধরে রাখলো। শক্ত বন্ধনের আভাস পেয়ে কুহু নিজের ভার ছেড়ে দিল। শাহাদ মৃদু হেসে স্থির চোখে তাকিয়ে স্ত্রীর হাসি দেখল। এই চঞ্চলা হাসি কয়েকদিন বোধহয় আর দেখা হবে না। হাসিব বিছানার কোনায় হেলান দিয়ে ফ্লোরে বসে আছে। গত রাত থেকে এভাবে বসা সে। মাঝখানে একবার এভাবে বসে খাটে মাথা দিয়ে ঘন্টা 2 জন্য ঘুমিয়েছিল। সকালে ঘুম ভেঙেছে তার মায়ের ডাকে। তৃপ্তিও ডেকে গেছে কয়েকবার, কিন্তু হাসিব দরজা খুলেনি। এইভাবেই বসে আছে। হিসামের মুখোমুখি হতে সাহস পাচ্ছে না। এদের বসে এত বড় কাজটা করার সময় তার তেমন কিছু মনে হয়নি, কিন্তু এখন সে নিজের ভুল বুঝতে পারছে। সে যে একটা নির্দোষ মেয়ের কত বড় ক্ষতি করতে যাচ্ছিল তা বুঝতে পারছে। মেয়েটা যে সামাজিকভাবে কত বড় অপমানের মুখোমুখি হতো তা বুঝতে পেরে ভেতরে ভেতরে গুমড়ে মরে যাচ্ছে। চৌধুরী বাড়ির সম্মানকে ধুলোয় মিশিয়ে দিয়েছে।
শাহাদ খানের উপর প্রতিশোধ নিতে গিয়ে শাহাদ খানের কাছে হিসামকে অপমানিত করেছে সে। এত সব চিন্তা করে মাথার চুল টেনে ধরল। দরজার শব্দে মাথা তুলে তাকালো। তৃপ্তি ডাকছে, সাথে এসেছে রিশাম। আধো আধো কণ্ঠে চাচ্চু বলে সম্বোধন করে ডাকছে। হাসিব এখন আর ঘরে বসে থাকতে পারল না, উঠে গিয়ে দরজা খুলে দিল। রিশাম হাসিবকে দেখে হাসলো, হাত বাড়িয়ে দিল হাসিবের দিকে। হাসিব রিশামকে কোলে তুলে গালে চুমু খেলো। তৃপ্তি বলল, ফ্রেশ হয়ে খেতে এসো, সকাল গড়িয়ে দুপুর হচ্ছে। হাসিব অপরাধী চোখে তাকালো, এদিক ওদিক তাকিয়ে কিছু দেখলো। হাসিবের মনোভাব বুঝতে পেরে তৃপ্তি বলল, তোমার ভাই নেই বাড়িতে, একটু আগেই বেরিয়েছে। এই কথা শুনে হাসিব যেন কিছুটা সহজ হলো। রিশামকে কোলে নিয়েই ঘরে ঢুকে গেল। রিশামকে সাথে নিয়েই ফ্রেশ হবে সে। মোশাররফ আলী উপরের পাটির দাঁত দিয়ে জিভের কাটা জায়গাটায় আনমনে স্পর্শ করছে। তার চোখের দৃষ্টি ক্রোধে পরিপূর্ণ। হয়তো শাহাদের জিভ কাটা দৃশ্যটা মনে পড়ছে। নাইমুর বিরস মুখে মোশাররফ আলীর দিকে তাকিয়ে থেকে প্রশ্ন করল, হিসাম চৌধুরী কখন আসবে? এভাবে সময় নষ্ট করলে আমার চলে না। এই সময়টাতে কয়েকটা মামলা ডিসমিস করতে পারতাম। মোশাররফ আলী অমায়িক হেসে বলল, হিসাম আসুক, সেই সময়টাতে আমরা একটু গল্প টল্প করলে অসুবিধা কি? নাইমুরের মুখ কুঁচকে গেল, বলল, আপনার সাথে গল্পটা আবার কি করব? আপনি কি আমার প্রেমিকা? মোশাররফ আলী জিভে কামড় দিলেন, বললেন, নাউজুবিল্লাহ। আমি গল্প করি টাকার সাথে। টাকা ফেলুন, কাজ করব। চোখের পলকে খুন করে লাশ ভ্যানিশ করে দিব। যত টাকা। কিন্তু শিহামের কাছ থেকে টাকাও নিয়েও তো তুমি কিছু করতে পারলে না। শাহাদ খানের একটা চুলো তো ছিঁড়তে পারলে না। উল্টা শুনলাম শাহাদ খানই তোমার এক লোককে নিজের বিশ্বাস্ত বানিয়েছে। সেই লোক তোমার সমস্ত সিক্রেট ফাঁস করবে শাহাদের কাছে। সেই হিসাবে তোমাকে এখন কাজ দেওয়াই তো লস প্রজেক্ট। নাইমুর কড়া চোখে তাকালো। তার চেয়ারের দুই পাশে দুজন চামচা দাঁড়ানো। তাদের সামনে এরকম অপমান সে গিলতে পারছে না। চোয়াল শক্ত করে বলল, এসব আমি হিসাম চৌধুরীর সাথে বুঝবো, আপনার সাথে না। এখন থেকে আমার সাথে বুঝবে। তুমি এই বদলে সিনিয়র নেতা। বুড়া মানুষ, এক্সট্রা টিপস দিলেই দুনিয়ার খেলা খতম। আর আপনি কিনা সেই আমাকে পরামর্শ দেখান। মোশাররফ আলী থতমত খেলো। আবারও অমায়িক হেসে বলল, না না, আমরা তো একই দলের। আমাদের মতো লোকদের পরামর্শ করে চলতে হবে, না হলে শাহাদ খান আর হিসাম চৌধুরী এদের জন্য খেটে খুঁটিও শেষ লস আমাদেরই। মানে? মোশাররফ আলী একটু এগিয়ে বসলো, চাপা স্বরে ষড়যন্ত্র করার সুরে বলল, অন্যর কামড়াকামড়িতে সাহায্য করে আমাদের কি লাভ বলো? তার চেয়ে ওদেরকে কামড়াকামড়ি করতে দিয়ে আমাদের আখের গোছানো ভাল না? এই যেমন ধর, তোমার দরকার টাকা, আমার দরকার এলাকার এমপির পদ। আমি একা করার চেয়ে দুজনে মিলে মিশে দুটো জিনিস বাজারপত্র করতে সহজ হবে না? হিসাম চৌধুরী এলাকার এমপি হলে অবৈধ ব্যবসা বাণিজ্য দিয়ে বেশি টাকা তো কামাতে পারবা না। নাইমুর ভ্রুকুচকে তাকিয়ে আছে মোশাররফ আলীর দিকে। এই লোক এক দল থেকে অন্য দলে কেন এসেছে এখন সে বুঝতে পারছে। হিসামের প্রতি বিশ্বস্ত থাকলে এক্ষুনি গুলি করে এর ভবলীলা সাঙ্গ করে দিত। কিন্তু দলাদলিতে তার কোনো আগ্রহ নেই। তার দরকার টাকা আর এই শহরের আন্ডারওয়ার্ল্ডের পূর্ণ দক্ষতা। এটা যদি মোশাররফ আলীকে দিয়ে আসে তাতেও তার অসুবিধা নেই। রাতে বাড়ি ফিরে শাহাদের বড্ড সমস্যা হলো। একা ঘরে তেমন ভালো লাগলো না। সে চলে গেল তার স্টাডি রুমে। এখানেও ভালো লাগছে না। কুহু থাকাকালীন স্টাডি রুমে বসে কাজ করলেও বেডরুম থেকে কুহুর হাসির শব্দ আসত। গ্রুপ কলে বান্ধবীদের সাথে আড্ডা দেওয়ার আওয়াজ পাওয়া যেত। কিন্তু এখন একদম নীরব। অথচ কয়েক মাস আগেও সে এরকম একা ঘরেই থেকেছে। এরকম নীরবতাই ছিল তার প্রিয়। কিন্তু এখন কেমন দম বন্ধ লাগছে। বিয়ে করে আরও যন্ত্রণা হয়েছে। সাত কিছুক্ষণ পায়চারি করলো। ঘরে গিয়ে শূন্য বিছানার দিকে তাকিয়ে রইল। কুহু থাকলে এখন বিছানায় উপর হয়ে শুয়ে ফোন টিপত। সাহাদ মাইন্ড ফ্রেশ করার জন্য বারান্দায় গিয়ে দাঁড়ালো। একদিনও হয়নি বউ বাপের বাড়ি গেছে। এখনই এরকম অবস্থা হলে বাকি দিনগুলো কিভাবে থাকবে? ঘড়িতে দেখলো রাত 11টা বাজে। এখন কি যাবে কুহুর বাড়িতে? ওর বাবা মা তো যেতে বলে দিয়েছে। কিন্তু এভাবে যাওয়া কি উচিত? নির্লজ্জ দেখাবে না? সাহাদ মন থেকে এই ব্যাপারটা ছেড়ে ফেলে দিল। পুরুষ মানুষের নির্লজ্জ হওয়া উচিত না। এই ধরনের কাজ সে কোনোদিন করবে না।
যেতে হলে কাল সকালে গিয়ে কুহুকে চোখের দেখা দেখে চলে আসবে। এরকম চিন্তা করে সাহাদ লাইট অফ করে ফাঁকা বিছানায় শুয়ে পড়ল। এর 5 মিনিটের ব্যবধানে খানবাড়ির ড্রাইভওয়েতে সাহাদকে গাড়ি নিয়ে বেরিয়ে যেতে দেখা গেল। ফাঁকা রাস্তায় একটানে গাড়ি নিয়ে চলে গেল কুহুর বাড়ির সামনে। গাড়ি থেকে নেমে কুহুর ঘরের বারান্দার দিকে তাকালো। বিয়ের দিন এই বারান্দাতেই কুহু এসে দাঁড়িয়েছিল। একটু ভেবে পকেট থেকে ফোন বের করে কল করলো কুহুকে। কল ধরলো না কেউ। কয়েকটা কল দেওয়ার পর অস্থির লাগতে শুরু করলো। গেটের সামনে পায়চারি করতে করতে আরও একটা কল দিল। কল রিসিভ হলো এবার। সাহাদ যেন হাতে আকাশের চাঁদ পেল। অস্থির হয়ে বলল, কোথায় ছিলে তুমি? কল ধরছো না কেন? কখন থেকে তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। ওপাশ থেকে বিস্ময় মিশ্রিত কণ্ঠে জিয়াদ বলল, আপনি এত রাতে আমাদের বাড়ির সামনে আসছেন? সাহাদ থতমত খেয়ে গেল জিয়াদের কণ্ঠ শুনে। ওপাশ থেকে ভেসে আসলো জিয়াদের চিৎকার। সে চিৎকার করে তার মাকে ডাকছে, সাহাদের আসার খবর জানাচ্ছে। সাহাদ তাড়াতাড়ি কলটা কেটে দিল। গাড়ির দরজা খুলে গাড়িতে বসে পড়ল। তর্জনী দিয়ে কপাল চুলকালো। কুহুকে এক নজর দেখে চলে যেতে চেয়েছিল সে। কল দিয়েছিল যাতে কাউকে না জানিয়ে বারান্দায় এসে একটু দাঁড়ায়। এখন তো পুরো বাড়িই জেনে গেল। এক্ষুনি এখান থেকে চলে যাওয়া উচিত তার। মাঝরাতে নতুন জামাই চুপি চুপি শ্বশুরবাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে। এর চেয়ে লজ্জার কী আছে? সাহাদ গাড়ি স্টার্ট দিতে নিবে, তখনই কুহুর বারান্দার লাইট জ্বলে উঠল। সাহাদ তাকালো বারান্দার দিকে। দেখলো হন্তদন্ত হয়ে কুহু এসে বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়েছে। হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সাহাদের গাড়ির দিকে। সাহাদ সব ভুলে কুহুর দিকে তাকিয়ে রইল। তার মনে হচ্ছে এক জনম পর সে কুহুকে দেখছে। তার ঘোর কাটলো গেট খোলার শব্দে। দেখলো কুহুর বাবা মুয়াজ্জিম সাহেব চিন্তিত মুখে বের হয়ে এসেছেন। পিছু পিছু এসেছে জিয়াদ। সাহাদের গাড়ি থেকে বের হওয়া ছাড়া উপায় রইল না। সাহাদ বের হয়ে সালাম দিল। মুয়াজ্জিম সাহেব সালামের জবাব দিয়ে জানতে চাইলেন, হঠাৎ এত রাতে কিছু হয়েছে? সাহাদ গলা পরিষ্কার করলো। বেশ বিব্রত অনুভব করছে সে। নিজেকে যথাসম্ভব শান্ত রেখে বলল, জি না, সব ঠিক আছে, এদিক দিয়ে যাচ্ছিলাম তাই। সাহাদের কথা কেড়ে নিয়ে জিয়াদ বলল, ভাইয়া আসলে আপুর কাছে এসেছে, তাই না ভাইয়া? সাহাদ আরো বিব্রত হলো। একবার জিয়াদের দিকে আরেকবার মুয়াজ্জিম সাহেবের দিকে তাকালো। মুয়াজ্জিম সাহেব এতক্ষণে পুরো ব্যাপারটা বুঝতে পারলেন। তিনি সাহাদকে বাড়িতে নিয়ে আসলেন। শিরিনা বেগম ব্যস্ত হয়ে পড়লেন মেয়ের জামাইকে আপ্যায়ন করতে। কুহু নিচে নেমে আসলো। তার বিস্ময় যেন কাটছেই না। সাহাদ রাতে খেয়ে আসলেও শিরিনা বেগমের অনুরোধে আরেকবার খেতে হলো তাকে। তার সংকোচের সীমা রইল না। প্রথমবার শ্বশুরবাড়ি এসেছে টি শার্ট আর ট্রাউজার পরে, তাও আবার খালি হাতে। অন্তত পাঞ্জাবিটা তো গায়ে দিয়ে আসতে পারত। কুহুর ঘরে সাহাদ এদিক ওদিক হেঁটে হেঁটে দেখছে মেয়েলি সাজে সাজানো ঘরটা। খাটের স্ট্যান্ডে রঙিন কাপড় মোড়ানো, মাথার উপর কিসব ঝুলছে, দেয়ালে দেয়ালে স্টিকার লাগানো। সাহাদ বেশ আগ্রহ নিয়ে এসব দেখছে। কুহু যে শ্বশুরবাড়ি গিয়ে তার ঘরটাকে এভাবে সাজায়নি তা ভেবে বেশ আশ্চর্য হলো সাহাদ। দরজা খুলে কুহু এসে ঢুকলো। ঢুকেই ঠাস করে দরজা লাগিয়ে উড়ে চলে এলো সাহাদের কাছে। এরকম হঠাৎ আগমনে সাহাদ ভরকে গিয়ে তাকালো। কুহু আহাজারি করে বলল, মাঝরাতে আসার দরকার কি ছিল? সবার সামনে কি লজ্জাই না পেলাম? আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। সাহাদ বলল, তুমি খুশি হওনি? কুহু উত্তর দেওয়ার আগেই সাহাদ কুহুকে কাছে টেনে বলল, খুশি না হলেও সমস্যা নেই, আমার বউকে আমি দেখতে এসেছি, এতে কোনো কিছুর ধারধারি না আমি। কুহু লাজুক হাসলো, বলল, দাদিজান শুধু বাচ্চার কথা বলে বলে তাড়াতাড়ি করে বাচ্চা নিতে। সাহাদ কুহুর কানে ফিসফিস করে বলল, তাহলে চলো তাড়াতাড়ি করি। কুহু মুখে থাক বলে সাহাদের বুকে আলতো করে কিল দিল। সাহাদ মুগ্ধ চোখে তাকালো কুহুর দিকে। সারা জীবন এক ধ্যানে তাকিয়ে থাকলেও ক্লান্তি আসবে না। সে কুহুর অবনত লজ্জা মিশ্রিত মুখটা তুলল। গভীর ভালোবাসায় কুহুর কপালে ঠোঁট ছোঁয়ালো। এর কিছুক্ষণের মাঝেই ওদের ঘরের লাইট অফ হয়ে গেল। কুহুদের বাড়ি থেকে সাহাদের ফিরতে ফিরতে সকাল পেরিয়ে প্রায় দুপুর হয়ে গেল। অনেক আগেই চলে আসতে চেয়েছিল, কিন্তু শিরিনা বেগম কিছুতেই না খাইয়ে ছাড়বেন না। শেষে সাহাদকে গোসল করে খেয়ে দিয়ে আসতে হলো। খান বাড়িতে যখন ঢুকলো তখন মহিলারা খেয়ে দিয়ে ড্রয়িং রুমের সোফায় বসে আড্ডা দিচ্ছে। সাহাদকে দেখে সবাই একযোগে তাকালো। সাহাদ সবাইকে এভাবে তার দিকে তাকিয়ে থাকতে দেখে কিছুটা বিব্রত হলো। সবাই যে শুধু তাকিয়ে আছে তা না, মুখ টিপে হাসছে। রেজিয়া সুলতানা ছেলেকে জিজ্ঞেস করলেন, কুহু ঠিক আছে? হ্যাঁ আছে। সাহাদ এটা বলেই ধূপধাপ সিঁড়ি পেরিয়ে নিজের ঘরের দিকে চলে গেল। সাহাদ চলে যেতেই মালা আর জয়া বেগম অট্ট হাসিতে ফেটে পড়ল। রেজিয়া সুলতানাও হাসলেন নিঃশব্দে। এদের মধ্যে সবচেয়ে বেশি খুশি হলেন কুলসুমা বেগম। তিনি হাসি হাসি মুখে পান চাবাচ্ছেন।
নাতি যে সুমতি হয়েছে এতে তিনি খুশি। বউ বাপের বাড়ি গেলে রাতে বিরাতে বউয়ের কাছে ছুটে যাওয়া পুরুষই তো আসল পুরুষ। শাহাদ ঘরে এসে পাঞ্জাবি পায়জামা পরে আবার বের হলো তার গন্তব্য পার্টি অফিস। ওখানে গিয়ে সবাইকে পাওয়া গেল না। গুটি কয়েক ছেলে এদিক সেদিকে ছড়িয়ে ছিটিয়ে বসে অলস সময় পার করছে। তামালকে দেখা গেল মিটিং রুমের চেয়ারের উপর হেলান দিয়ে বসে ঝিমুচ্ছে। শাহাদের আসার আভাস পেয়ে সবাই মোটামুটি গা ঝাড়া দিয়ে উঠল। সবাই এসে জড়ো হলো মিটিং রুমে। তমালও উঠে দাঁড়ালো। শাহাদ প্রশ্ন করল, সবাই কোথায়? তমাল উত্তর দিল, স্যার আর সিনিয়র নেতা নির্বাচনী এলাকা পরিদর্শন করতে বের হয়েছে। শাহাদ কিছুক্ষণ টেবিলের দিকে তাকিয়ে বসে রইল। একটা ছেলেকে ডেকে পাশের দোকান থেকে সবাই যেন চা বিস্কুট আনানোর কথা বলল। তারপর সবাইকে জড়ো করে কাজে লেগে পড়ল। পোস্টার ব্যানারের ডিজাইন নিয়ে আলোচনা করলো। কোথায় কোথায় ব্যানার আর পোস্টার লাগানো হবে তার একটা সম্ভাব্য তালিকা তৈরি করলো। পরে সিনিয়রদের সাথে মিটিংয়ে বসে চাইলে চেঞ্জও করে নিতে পারবে। নির্বাচনের বাজেটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের সিনিয়ররা, তাই এই বিষয়ে সে তেমন কোনো প্ল্যান করলো না। কোন এলাকায় কখন নির্বাচনী প্রচারণায় যাবে তার লিস্ট করলো। মিছিলের স্লোগান কেমন হবে তা ছেলেদেরকে নিয়ে ঠিক করলো। কোন স্লোগান কেমন লাগবে তা ছেলেরা স্লোগান প্র্যাকটিস করেও দেখলো। এসব করে করেই শাহাদের সারাদিন পার হলো। আপাত দৃষ্টিতে কাজ খুব কম মনে হলেও তার ঠিকঠাক প্ল্যান করতে গিয়ে ঘাম বেরিয়ে গেল। নির্বাচনের প্রচার যেমন তেমন হলে চলবে না, বিরোধী দলের সাথে টক্কর দেওয়ার মতো হতে হবে। দুপুরের খাওয়া দাওয়া শাহাদ অফিসেই করলো। সন্ধ্যার মধ্যে কাজ শেষ হলেও শাহাদ বাড়ি ফিরল না। দলের ছেলেদের সাথে আড্ডায় রয়ে গেল। বউ যেহেতু বাপের বাড়ি তাই ঘরে ফেরার বিশেষ কোনো তাড়া নেই। সারাদিন দু একবার কুহু কল দিয়েছিল। ব্যস্ততার কারণে বেশিক্ষণ কথা বলতে পারেনি শাহাদ। আর এত ছেলেদের সামনে চাইলেও বউয়ের সাথে কথা বলা যায় না। এবার ফাঁকা পেয়ে পার্টি অফিসের বারান্দার চেয়ারে বসে কুহুকে কল দিল। ওপাশ থেকে ভেসে এলো কুহুর উচ্ছ্বসিত কণ্ঠ। বুঝাই যাচ্ছে বাপের বাড়িতে খুব আনন্দেই আছে কুহু। তবে কুহুর আনন্দে শাহাদ আনন্দিত হলো না। তার বউ তাকে ছাড়া আনন্দে আছে বিষয়টা তার জন্য তেমন আনন্দের না। সে মলিন কণ্ঠে প্রশ্ন করল, কি করছো? কুহু সরব কণ্ঠে বলল, আচার খাচ্ছি আর আড্ডা দিচ্ছি। আমার বান্ধবী তনয়া এসেছে বাড়িতে, আজ আমরা একসাথে থাকবো। আচার খাওয়ার দরুন কথার মাঝখানে কুহু জিভ দিয়ে ঠা শব্দ করলো। শাহাদ এটা শুনে নিঃশব্দে হাসলো। বনিতা করে কুহুকে বলল, বান্ধবী নিয়ে আড্ডা দিচ্ছ? আমি ভাবছিলাম আজ রাতে আসবো। ওপাশ থেকে নীরবতা ভেসে আসলো। আচার খাওয়ার শব্দও থেমে গেল। বুঝাই যাচ্ছে মেয়েটা দ্বিধায় পড়ে গেছে। কুহু আমতা আমতা করে বলল, তাহলে তনয়াকে কি করব? ও যদি রাগ করে? শাহাদ আবারও নিঃশব্দে হাসলো। বুঝলো কুহু সত্যি সত্যি ধরে নিয়েছে যে শাহাদ যাবে, আর তাই নিশ্চয়ই সে চিন্তায় পড়ে গেছে। শাহাদের বেশ মজা লাগলো। সারাদিন তেমন কথা হয়নি। সিদ্ধান্ত নিল আরও কিছুক্ষণ সে কুহুর সাথে এরকম আলাপ চালিয়ে যাবে, আরও ভরকে দিবে কুহুকে। আনিশা বিরক্ত মুখে খাটে পা তুলে বসে আছে। তার দৃষ্টি সামনে বসা রাহাতের দিকে। রাহাত খাতা কলম নিয়ে লিস্ট করছে। খাতায় লেখার ফাঁকে ফাঁকে ঘরের ছাদের দিকে তাকিয়ে কিসব মনে করার চেষ্টা করছে। এখনও সে ছাদের দিকেই তাকিয়ে আছে। ছাদ থেকে চোখ সরিয়ে আনিশার দিকে তাকিয়ে প্রশ্ন করল, নিউবর্ন বেবি কি লাইটিং জুতা পছন্দ করবে? শুনেছি লাইটিং জুতা বাসের সাউন্ড থাকে, এই সাউন্ডে ভয় পেয়ে যদি কান্না শুরু করে দেয়। চরম বিরক্তিতে আনিশা অন্যদিকে মুখ করে শ্বাস ফেলল। ঘন্টা খানেক ধরে সে রাহাদের এসব সহ্য করছে। অনাগত বাচ্চার কি কি লাগবে এসব নিয়ে রাহাত লিস্ট করতে বসেছে। আনিশাকে সে কোথাও যেতে দিচ্ছে না। তার কথা হচ্ছে বাবা মা দুজনকে একসাথে আলোচনা করে লিস্ট করতে হবে, তাই আনিশাকে অবশ্যই থাকতে হবে। আনিশা মুখ ঘুরিয়ে রাহাতের দিকে তাকিয়ে বলল, নিউবর্ন বেবি হাঁটতেই তো পারবে না, তাহলে জুতার শব্দ কিভাবে হবে? লাইটিং জুতা হাঁটলেই একমাত্র শব্দ হয়। রাহাত মাথা নেড়ে বলল। আনিশার বিরক্তির বাঁধ ভেঙে গেল। রাহাতের হাত থেকে খাতাটা কেড়ে নিয়ে বিছানার একপাশে ছুঁড়ে ফেলল। রেগে গিয়ে বলল, যথেষ্ট সাহায্য করেছিস, আর না। রাহাত স্বাভাবিকভাবেই খাতাটা আবার নিজের কাছে নিয়ে আসলো। আনিশার ব্যবহারে বিশেষ কিছু মনে করলো না সে। এই সময়ে মেয়েদের মেজাজ চরমে থাকে। স্বামী হয়ে যায় দু চোখের বিষ। আবার মাঝে মাঝে সেই স্বামীর গলা জড়িয়ে ধরেই আহ্লাদে আটখানা হয়। এই সময় প্রচুর মুড সুইং হবে আনিশার। রাহাত সেই অনুযায়ী মানসিকভাবে প্রস্তুতিও নিয়েছে। খাতাটা কোলের উপর রেখে আনিশার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, দোলনা কেমন কিনবো? কাঠের দোলনায় তো ভালো হবে নাকি? তারপর কি একটা ভেবে চোখ বড় বড় করে আনিশার দিকে তাকিয়ে বলল, যদি আমাদের টুইন বেবি হয় তবে তো দুটো দোলনা লাগবে। আনিশা হতাশ শ্বাস ফেলল।
মাত্র 2 দিন হলো প্রেগনেন্সির খবর হয়েছে, এখন এই টুইন বেবি হবে কিনা তার খবর কেমনে জানবে সে? রাহাত খাতাটা রেখে ঝুঁকে আনিশার পেটে কান রাখলো, তারপর আনিশার দিকে তাকিয়ে বলল, এই বাবু তো পেটের ভিতরে নড়াচড়া করছে। তারপর আবার মাথা রাখলো আনিশার পেটে। আনিশা হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। রাহাতের পাগলামি তো বেড়ে যাচ্ছে। প্রেগনেন্সির খবর পাওয়ার পর থেকে রাহাত বাড়ি থেকে বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছে। সে ঘোষণা দিয়েছে বাচ্চা জন্মানো পর্যন্ত, এমনকি বাচ্চা জন্মানোর পরেও সে আর বাড়ির বাইরে যাবে না। সে বউ বাচ্চার সেবা করবে। তারই প্রমাণস্বরূপ সে 2 দিন যাবৎ বাড়িতে খুঁটি গেড়ে বসে আছে। এই 2 দিনেই আনিশা হাঁপিয়ে উঠেছে। রাহাত এমন সব কাণ্ড কারখানা শুরু করেছে যে আনিশা বিছানা থেকে নামলেও রাহাতের অনুমতি নিতে হয়। একটু একটু পর সে ডাক্তারকে কল করে বিরক্ত করে। আনিশা বিরক্ত হচ্ছে, কিন্তু স্বামীর এই অতিরিক্ত ভালোবাসা আবার তার ভালোও লাগছে। সে রাহাতের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল। রাহাত এখনো মনোযোগ সহকারে আনিশার পেটের উপর মাথা দিয়ে আছে। সে ব্যস্ত হয়ে আনিশাকে বলল, বাবু কেক দেয় না কেন? কেক কখন দেবে? 2 দিন যেতেই শাহাদ গিয়ে উপস্থিত হলো কুহুদের বাড়িতে। উদ্দেশ্য কুহুকে সাথে করে বাড়ি নিয়ে যাওয়া। সোফায় বসে নিচের দিকে তাকিয়ে এসে বিনয়ের সাথে কয়েক রকমের অজুহাত দেখালো কুহুকে নিয়ে যাওয়ার ব্যাপারে। সামনে নির্বাচন, তাই বাড়ির বউ হিসেবে কুহুর থাকা কতটা গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করে বোঝালো। মুয়াজ্জেম সাহেব মেয়ের জামাইয়ের অজুহাত শুনে মৃদু হেসে বললেন, তা তো নিয়ে যাবেই, কিন্তু দুপুরের খাবার খেয়ে তারপর যাও। কুহু আড়াল থেকে বেশ কয়েকবার উকি মেরে গেল। প্রতিবারই শাহাদের চোখে চোখ পড়ল। কুহুকে দেখে শাহাদের অস্থিরতা বেড়ে গেল। কিন্তু মুয়াজ্জেম সাহেব বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন, এর মাঝে উঠেও আসা যাচ্ছে না। এক পর্যায়ে মুয়াজ্জেম সাহেব তাকে বিশ্রাম নেওয়ার জন্য ঘরে যেতে বললেন। শাহাদ দেরি না করে কুহুর ঘরে চলে আসলো। ঘরে এসে চারদিক দেখে হতাশ হয়ে ছোট্ট নিঃশ্বাস ফেলল। কুহু ঘরে নেই, ঘর ফাঁকা। ইডিয়েট মেয়ে, স্বামী ঘরে আসবে নিশ্চিত জেনেও এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এখন ওর দেখা পেতে আর কতকাল অপেক্ষা করতে হবে কে জানে। শাহাদ শার্টের উপরে 2টো বোতাম খুলে দিল। অপেক্ষা করতে করতে গরম লাগছে। কুহুকে কল যে দিবে তার জো নেই। কুহু বিছানার উপর ফোন রেখে গেছে। অপেক্ষার এক পর্যায়ে দেখা মিলল কুহুর। হাতে করে খাবারের ট্রে নিয়ে ঘরে ঢুকেছে। শাহাদ খাটে হেলান দিয়ে বিছানায় বসেছিল। কুহুকে দেখে সোজা হয়ে বসলো। গম্ভীর হয়ে প্রশ্ন করল, এতক্ষণ লাগে ঘরে আসতে? আমি কয়েক ঘন্টা যাবৎ একা বসে আছি। কুহু বেড সাইড টেবিলে ট্রে রাখতে রাখতে বিস্ময় নিয়ে বলল, কয়েক ঘন্টা কখন হলো? আপনি এই ঘরে এসেছেন 7-8 মিনিট হবে। শাহাদ কুহুর হাত ধরে টেনে নিজের কাছে বসিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল। কুহুর চুলে মুখ গুজে বড় বড় নিঃশ্বাস টেনে বলল, পরের বার চুলের শ্যাম্পু বাড়িতে রেখে আসবে। তোমার চুলের ঘ্রাণ না পেলে ঘুম আসে না। কুহু ঘাড় বেঁকিয়ে শাহাদের দিকে তাকিয়ে রম্য কণ্ঠে বলল, শ্যাম্পু রেখে আসলে শ্যাম্পু পাশে নিয়ে ঘুমাতেন? কুহু হু হু করে হেসে উঠল, যেন শাহাদ খুব একটা মজার কথা বলেছে। হাসতে হাসতে শাহাদের বাহুতে লুটিয়ে পড়ল। শাহাদ কুহুকে নিজের বাহুতে সামলে নিয়ে কুহুর হাসি মুখের দিকে তাকিয়ে থেকে মিষ্টি করে হাসল। হিসাম গম্ভীর হয়ে ডাইনিং টেবিলের চেয়ারে বসে আছে। তার ভ্রু কুচকানো। তৃপ্তি টেবিলে খাবারের বাটিগুলো রাখতে রাখতে স্বামীর দিকে তাকালো। গত কয়েকদিন যাবৎ বাড়ির অবস্থা থমথমে হয়ে আছে। 2 ভাইয়ের মাঝে দেয়াল উঠেছে। হাসিব পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে হিসামের কাছ থেকে। মঞ্জুরা বেগম তসবিহ হাতে নিয়ে মুখ নাড়তে নাড়তে চেয়ার টেনে বসলেন। টেবিলে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখলেন সব ঠিকঠাক আছে কিনা। মাকে দেখে হিসাম প্রশ্ন করল, তোমার ছোট ছেলে কি সন্ত্রাস গ্রহণ করেছে? মঞ্জুরা বেগম অবাক হয়ে বললেন, ওমা তা কেন হবে? তাহলে সে ঘরবন্দি আছে কেন? তোর ভয়ে সে নিচে আসছে না, তোকে অনেক মানে। হিসাম রাগে কিরমিরিয়ে উঠল। খুব মানে? খুব ভয় পায়? আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়ার আগেই ভয় কই ছিল? মঞ্জুরা বেগম আমতা আমতা করতে লাগলেন। হিসাম বলল, যাও তোমার ছোট ছেলেকে নিয়ে এসো, একসাথে বসে খাবো। যে কয়েকদিন বাড়িতে আছে একসাথেই সবার সাথে বসে খাবে।